মধ্যবিত্তের দম বন্ধ করা আর্থিক অনটন, এটা ভারতের বাস্তব চিত্র। ভারতবর্ষ, তার বেশিরভাগ জনসংখ্যা মধ্যবিত্ত। আমরা গরিব দেশ নই, আবার আমরা ধনী দেশ নই। আমাদের প্রতিটি মানুষ উপার্জন করে, কিন্তু প্রতিদিন অর্থ নিয়ে চিন্তায় মগ্ন। আর তাদের চিন্তাকে লাঘব করার জন্য, সহজ করার জন্য সমস্ত টাকা বর্তমানে খরচ এবং বর্তমানের জন্য ব্যবহার না করে ভবিষ্যতের জন্য সুরক্ষিত রাখা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা, এর জন্যই এলআইসি এজেন্টের আবির্ভাব। একজন এলআইসি এজেন্ট যদি না থাকতেন, তাহলে ভারতবর্ষের বহু মানুষ ভুলে যেতেন যে তাদের জীবনে 15, 20, 25 বছর পরেও টাকা দরকার। ভারতবর্ষের বেশিরভাগ মানুষ সঞ্চয় করার রাস্তাই খুঁজে পেতেন না, বিশেষ করে দীর্ঘমেয়াদী। কোটি কোটি পরিবার তাদের মূল উপার্জনকারী ব্যক্তির হঠাৎ অকাল প্রয়াণে একেবারে রাস্তায় নেমে যেতেন। এটা বাস্তব। আপনি সেই ইন্স্যুরেন্স অ্যাডভাইজার যে ভারতবর্ষের মধ্যবিত্তের আর্থিক পরিকাঠামোকে শক্তিশালী করেছেন এবং করে চলেছেন। সমাজ পাল্টাচ্ছে, মানুষের মানসিকতা পাল্টাচ্ছে, বয়স পাল্টাচ্ছে। বর্তমান ভারত ইয়াং ইন্ডিয়া। বর্তমান ভারতের জনসংখ্যার গড় বয়স মাত্র 28 বছর। আর এর ভালো দিক হলো, সবচেয়ে যাদের বীমা দরকার, সবচেয়ে বীমা পলিসি যাদের জন্য উপযোগী, যাদের জন্য সবচেয়ে লাভদায়ী, সেই জেনারেশন আমাদের সামনে উপস্থিত হয়েছে। এটা ভালো দিক। কিন্তু মন্দ দিক বা সমস্যার দিক কোথায়? এই ইয়াং জেনারেশনের কাছে আমরা সঠিকভাবে বীমাকে উপস্থাপন করতে পারছি না, তাদেরকে মোটিভেট করতে পারছি না, তাদেরকে এলআইসিতে নিয়ে আসতে পারছি না। একটা নতুন চ্যালেঞ্জ, বিভিন্ন ধরনের প্রোডাক্ট তাদের সামনে উপস্থিত হচ্ছে, তাদের কাছে বিভিন্ন আইডিয়া শেয়ারিং হচ্ছে যে এলআইসি করা লস, এলআইসিতে তুমি টাকা রাখলে ফেঁসে গেলে, এলআইসির জায়গায় তুমি মিউচুয়াল ফান্ড, এসআইপি করলে তুমি অনেক ধনী হবে, এলআইসি করলে তোমার টাকার মূল্য কমে যাবে। আর ঠিক এই চক্রে পা দিয়ে কোটি কোটি ইয়াং পিপল, তারা আস্তে আস্তে এলআইসির থেকে সরে যাচ্ছে। আমাদের কাছে এটা একটা বড় চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জটা যারা মোকাবিলা করতে পারবেন, তারাই কিন্তু টপার এজেন্ট হবেন। যারা এই চ্যালেঞ্জটাকে মেনে নেবেন, যারা মনে করবেন তারা সত্য কথা বলছে, অর্থাৎ ইয়াং জেনারেশন তো ঠিক বলছে, দয়া করে একটা পলিসি যদি করবে, না হলে করবে না, তারা ধীরে ধীরে পিছিয়ে যাবে। তাই সংগ্রামটা এমডিআরটি হওয়ার নয়, সংগ্রামটা আপনার অস্তিত্বের। তাই এখন মনে রাখবেন, এজেন্সি গোষ্ঠী আসলে দুটো ভাগে ভাগ হতে চলেছে। এক হলো টপ র্যাঙ্কার, আর এক হলো একেবারে লো র্যাঙ্কার। মাঝখানে কাজ করব, বছরে 100টা, 50টা, 70টা পলিসি করে শুধু ক্লাব মেম্বারশিপ, হাই ক্লাব মেম্বারশিপ টিকিয়ে রাখবো। এইভাবে যারা বছরের পর বছর চলে এসেছেন, তাদের বর্তমানে ক্লাব মেম্বারশিপ ধরে রাখাই কঠিন, তাদের একই গতিতে কাজ করা কঠিন, আর তাদের সংসার চালানো কঠিন হয়ে যাচ্ছে। তাই যারা একই রকম থাকতে চেয়েছেন, ঈশ্বর তাদেরকে এমন একটা চ্যালেঞ্জের মুখে এনে দিয়েছেন, তারা চেষ্টা করেও একই রকম থাকতে পারছেন না, তারা পিছিয়ে যাচ্ছেন। তাই আপনি যে এমডিআরটির টার্গেট নিয়েছেন, আপনি যে বড় কিছু করার টার্গেট নিয়েছেন, এটা শুধু বড় করাটা অপশন নয়, এটা শুধু বড় করতে হবে তাই করছি না, বড় করতেই হবে। এমডিআরটির কথাই ভাবতে হবে। এমডিআরটিটা আসলে কি? অনেক বড় কিছু করার পরিকল্পনা, অনেক বেশি ইনকাম করার পরিকল্পনা,
অনেক দ্রুত কাজ করার পরিকল্পনা, অনেক কোয়ালিটির কাজ করার পরিকল্পনা, অনেক স্ট্র্যাটেজিক কাজ করার পরিকল্পনা, অনেক বেশি সাকসেস রেট আনার পরিকল্পনা। তাই এমডিআরটি আপনার আজ শুধু স্বপ্ন নয়, এটা বাস্তবতা। আপনাকে করতেই হবে, কারণ ধ্রুবতারা না থাকলে কয়েকশো বছর আগে নাবিকরা যেমন সমুদ্রে হারিয়ে যেতেন, ধ্রুবতারা না থাকলে হারিয়ে যেতেন। ধ্রুবতারা থাকার জন্য তারা এক দেশ থেকে আর এক দেশে নৌকা জাহাজে করে যেতে পারতেন। তেমনি আমাদের ধ্রুবতারা হলো এমডিআরটি বা মিলিয়ন ডলার রাউন্ড টেবিলের টার্গেট। ইয়েস, ডু নট লিভ দ্য টার্গেট. Do not think that you will not be able to become MDRT this year. Do not underestimate your own power. Do not think you are inferior. Don't lose confidence on you and your value. Don't even think that the young generation or the general people will reject LIC. Not so. They are actually being diverted from LIC to other financial concepts. It is your duty now to make them realize the true value of life insurance and the true utility and the real life examples to be shown before them why LIC is beneficial not only for him or her, but also the entire family, in which they feel love, they feel possession, they feel responsibility. LIC gives him or her the control of doing as per responsibility, as a father, as a mother, as a real owner and controller of the family's future. তাই আপনি এটা মনে রাখুন যে এলআইসি আছে, লাইফ ইন্স্যুরেন্স আছে, বীমার প্রয়োজন আছে, থাকবে। শুধু মাঝখানে আমাদের কিছু প্রতিযোগিতা বেড়েছে, কিছু রং কনসেপশন বা মিথস যেগুলো এলআইসির ওপর ছিল ওগুলো আরো জোরালো হয়েছে, আর কিছু ভুল ধারণায় বিতাড়িত বা তাড়িত হয়ে মানুষ এলআইসির দিক থেকে কিছুটা মুখ ফিরিয়েছে, বিশেষ করে ইয়াং জেনারেশন। ডোন্ট ওরি অ্যাবাউট ইট, ইউ শুড নট লিভ। আপনার কখনোই ছেড়ে দেওয়া উচিত না, এরা করবে না আমি ইয়াং এর কাছে কেন যাব, ধনীরা করবে না কেন যাব, মধ্যবিত্তরা করবে কিন্তু ছোট করবে আমি কেন বড় বলবো, এমন ভাববেন না। যেটা করবে না সেটা বাস্তবতা, দেখছেন বলে মনে হচ্ছে, কিন্তু আপনি প্রশ্ন করুন সত্যিই কি ইয়াং জেনারেশন পলিসি করবে না? সত্যিই কি একটা পরে এলআইসি বা লাইফ ইন্স্যুরেন্স কনসেপ্ট থাকবে না? সত্যিই কি এলআইসি বা লাইফ ইন্স্যুরেন্সের বদলে মিউচুয়াল ফান্ডই পুরো বাজার দখল করবে? সত্যিই কি মানুষের জীবনে আর এন্ডাওমেন্ট পলিসির দরকার নেই? সত্যিই কি ধনী ব্যক্তিরা আর কোনোদিন এলআইসির চক্রে পা দেবে না? এলআইসি কোনো চক্র না, এলআইসি একটা সত্যিকারের ভ্যালুয়েবল প্রোডাক্ট। এলআইসি ইজ আ জেনুইন রিয়েল লাইফ গুড and purposeful, multi-purposeful, flexible product for the entire and holistic reality and holistic development, holistic financial freedom of the family. এলআইসি একটি উদ্দেশ্যমূলক, উদ্দেশ্য পূর্ণকারী, বহুমুখী একটি শিথিল প্রোডাক্ট, যেটা মানুষকে সামগ্রিক বৃদ্ধি দেয়, সামগ্রিক আর্থিক স্বাধীনতা দেয় এবং প্রকৃত আর্থিক স্বাধীনতা দেয়। তাই এলআইসি এবং জীবন বীমার কনসেপ্ট থাকবে। প্রশ্ন হচ্ছে সব এজেন্ট কি থাকবে? আবারও বলবো, সব এজেন্ট থাকবে না, কারণ যারা মাঝারি অবস্থায় আছেন এবং থেকে যেতে চাইছেন তারা ধীরে ধীরে আরো কমজোর এজেন্টে পরিণত হবেন। তাদের ইনকাম লেভেল দাঁড়িয়ে যাবে কিংবা কমে যাবে। দাঁড়িয়ে গেলেও বিপদ, কারণ খরচ বাড়ছে, কমে গেলে তো আরো বিপদ। আলটিমেট তারা কি সত্যিকারের এলআইসির প্রতি লয়াল থাকবেন? আই ডু নট থিঙ্ক সো। কারা থাকবেন? আপনারা। কেন জানেন? কারণ আপনারা এটাকে শুধু জীবিকা ভাবেন না, আপনারা এটাকে ভেবেছেন একটা বড় কাজ,
একটা ভ্যালু, এবং এটা আমার শুধু অন্ন বস্ত্র বাসস্থান দেবে না, আমাকে সৌভাগ্য দেবে, আমাকে ধনী করবে, আমাকে টপার করবে, আমাকে র্যাঙ্ক হোল্ডার করবে, বিকজ আই হ্যাভ থট অফ এমডিআরটি। কারণ আমি এমডিআরটির কথা চিন্তা করেছি, কারণ আমি এমডিআরটি হতে চাই। ইয়েস, ইউ ক্যান। পারবেন। কখন পারবেন? আজ থেকেই পারবেন। কতটা হয়ে আছে, কতটা হয়ে নেই, এটাকে ভুলে যেতে হবে। কতটা সম্ভব, এর কোনো ক্যালকুলেশন করার দরকার নেই, শুধু এটা ভাবুন সম্ভব। অঙ্ক কষলে না ভুলে যাবেন অনেক কিছু, আপনার ক্ষমতাটাই ভুলে যাবেন, আপনি নিজেকে দেখতে ভুলে যাবেন, অঙ্কটাই বড় হয়ে যাবে। অঙ্ক কখন কষবেন? আগে ভাবুন সম্ভব, আগে ভাবুন যে ইয়েস, যা কাজ বাকি আমি করে ফেলবো। কতটা কাজ বাকি? আপনাকে 40 লাখ প্রিমিয়াম আনতে হবে। যদি আপনার এখনো খুব কম হয়ে থাকে, নো টেনশন। 3 লাখ হয়েছে প্রিমিয়াম ফার্স্ট ইয়ার, 4 লাখ হয়েছে প্রিমিয়াম, 2 লাখ হয়েছে প্রিমিয়াম, ডোন্ট ওরি, এখনো 40 লাখ আনা যায়। মাত্র 6 মাস, এখনো শেষ হয়নি। 6 মাস শেষ হতে চলেছে, এরপরও 6 মাস, 6 months, you can do miracle, you can do tremendous work if you rise, if you are awaken, if you control yourself, if you control your time, if you control your mind, your luck and your future will be under your control. আপনার কন্ট্রোলই আসবে। কি করতে হবে? প্রথম করতে হবে বিশ্বাস নিয়ে ভাবা যে ইয়েস, এবং সংকল্প করা যে আমার কি হয়েছে আমার দেখার দরকার নেই, আগামী 6 মাসে আমি এমডিআরটি হব। এমডিআরটি হওয়ার পথে আমার বাকি সমস্যা সব একটা করে কাটবে। আজ আমি টাকার সমস্যা আছি, টাকার সমস্যা কাটবে, কারণ আমি এমডিআরটি করতে চলেছি। এমডিআরটি করতে চলেছি মানে আমি প্রতি মাসে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ পর্যন্ত ইনকাম করব। ইয়েস, তো যদি আমি এটা করি, then I will become MDRT and also I will become financially free. আজকে বহু এজেন্টের, ইনক্লুডিং মাই স্টুডেন্টস ইন দিস প্রিমিয়াম গ্রুপ, দে আর অ্যাকচুয়ালি সাফারিং ফ্রম মানিটারি প্রবলেমস। ব্যক্তিগত আর্থিক সমস্যায় ভুগছেন। আর্থিক সমস্যা কে মেটাবে? ঈশ্বর? কোনো ঘটনা, কোনো ম্যাজিক, কোনো লাক? নো, ইট উইল বি অ্যাকচুয়ালি, অ্যাকচুয়ালি, নট বি ডিনাইড, এটাকে অবজ্ঞা করা যাবে না, বাট অ্যাকচুয়ালি সলভ বাই ইয়োর আর্নিং। ইয়োর আর্নিং, আপনারই ইনকামের দ্বারা এটা সলভ হবে। ইউ হ্যাভ নো লিমিট অফ ইয়োর আর্নিং, আপনার ইনকামের কোনো সীমা নেই। এবং সবচেয়ে বড় কথা, ইউ হ্যাভ নো অ্যাকচুয়াল টাইম বার, দ্যাট ইন হুইচ টাইম ইউ ক্যান আর্ন হুইচ অ্যামাউন্ট। কত মাসে কত ইনকাম করবেন এরও কোনো বাধ্যবাধকতা নেই। ধরে নিন আজ 21 তারিখ, ধরে নিন আর 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 9টা দিন। ধরে নিন, কল্পনা করুন, 9 দিনে আপনি 3 লক্ষ টাকা প্রিমিয়াম আনছেন ফার্স্ট ইয়ার। ভেবে নিন, এই 9 দিনে আপনি 1 লক্ষ টাকা কমিশন পাবেন। পাবেন কবে? 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখের মধ্যেই পাবেন। ইয়েস, মাত্র 10, 11, 12 দিনের মাথায় 1 লাখ টাকা ইনকাম, শুধু এই 9 দিনের পরিশ্রম। অসম্ভব? কোনো কিছু অসম্ভব না। 3 লাখ প্রিমিয়াম আনা সম্ভব। হাউ টু ডু ইট? আপনার 10টা 30,000-এর ইয়ারলি প্রিমিয়াম 3 লাখ হয়, 15টা 20,000-এর ইয়ারলি প্রিমিয়াম 3 লাখ হয়, 5টা 60,000-এর প্রিমিয়াম 3 লাখ হয়, 10টা, 5টা বা 15টা। আপনাকে ফিক্স করতে হবে যে আমি কটা এনওপি করব, অথবা আপনাকে ফিক্স করতে হবে প্রতিদিন আমি কত করে প্রিমিয়াম আনবো। তাতে এনওপি যাই হোক, যে কোনো একটা রুট আপনাকে জানতে হবে যে আমার অ্যাভারেজ সাইজ কত হয়। যদি আপনার অ্যাভারেজ সাইজ 30,000 হয়, তাহলে আপনি জানবেন 10 থেকে 12টা হলো আমার টার্গেট, 10 অথবা 12 আপনি ফিক্সড করুন। যদি জানেন যে আমার 20,000 পর্যন্ত আমি আনতে পারবো, তাহলে 15টা আপনার ফিক্সড টার্গেট। দু একটা 20,000-এর বেশি আনতে হবে কেন? দু একটা 20,000 একটু নিচে আসতে পারে। আর যদি জানেন যে আমার হাতে বেশ কিছু বড় কাস্টমার আছে,
আমি 5-6টা পলিসি করে 3 লাখ আনতে পারবো, কারণ কিছু জনের সাথে আমার লাখ টাকার 1.5 লাখ টাকার প্রিমিয়ামের কথা হয়ে আছে, তাহলে আপনি অল্প প্রিমিয়াম অল্প পলিসিতেই আনতে পারবেন। প্রথম ঠিক করুন কটা পলিসি চাই, এরপর ঠিক করুন তার জন্য কটা মিটিং চাই, একদম সায়েন্স। 15টা পলিসি আপনাকে করতে হবে কি জানেন? 80 জনকে মিটিং। ইয়েস, 80, অর্থাৎ প্রায় 5 গুণেরও বেশি মিটিং করতে হবে। কেন? কারণ আপনাকে মাত্র 10 দিনে 9 দিনে এই কাজটা করতে হবে বলে 5 গুণেরও বেশি মিটিং, অর্থাৎ 80 জনকে মিট। এটা কি অসম্ভব? একটু অসম্ভব লাগবে, কিন্তু সম্ভব করা সম্ভব। 9 দিনে 80 জন, মানে ধরে রাখুন প্রায় 9টা করে পার ডে, সকাল, দুপুর, বিকাল, সন্ধ্যা, 3টে 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 3টে। টার্গেট করুন 3-4-এ 12টা, কোনোদিন 8টা হবে, কোনোদিন 9টা হবে, কোনোদিন 10টা হবে। এর মাঝে তারাও আছে যারা আপনাকে গত মাসে কথা দিয়েছিল, মার্চ মাসে কথা দিয়েছিল। এর মাঝে তারাও আছে যাদের বাড়িতে প্রেজেন্টেশন করতে না গেলে ফোনেও করা যায়। তাই সবাইকেই বাড়িতে যেতে হবে এমন নয়। ইফ ইউ ক্যান ওয়ার্ক হার্ড and also work smart, then it is very possible that you will do it. আমি তো আপনাকে 9টা পার ডে ভিজিট করতে বলছি, 9 দিন করতে হবে না। আপনি প্রথমে 4-5 দিন করুন, চলুন 5 দিন করুন, 45টা মিট করুন। দেখবেন আপনি নিজেই বুঝতে পারবেন যে 15টা পলিসির মধ্যে ইয়েস 6-7টা পলিসি প্রায় হয়েই যাবে। অন্তত এই মাসের মধ্যে ক্লোজ হবে এরকম কথাবার্তা আপনার হয়ে যাবে। তখন আপনার মনের থেকে জোর পাবেন পরের 4 দিন এগিয়ে যাওয়ার জন্য। তাই প্রথমে 1 দিন করুন, তারপর দ্বিতীয় দিন করুন, তারপরে তৃতীয় দিন। কাল সোমবার, অফিসের কাজ আছে, তবুও কাল অন্তত 9 জনকে মিট করা যায় কিনা দেখুন। এই 9 জনের মধ্যে হয়তো 4-5 জন এমন আছে যাদেরকে আপনার ইতিমধ্যে একাধিকবার মিট হয়েছে, কথা হয়েছে। আর একবার যান, আর একবার বলুন, আর একবার কিছু ইউনিক পয়েন্ট ভাবুন। আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কাজে লাগান। যারা আমার কোর্স করছে তারা তো জানেনই, যারা কোর্স করছেন না তাদের বলবো জেমিনাই অ্যাপ, এটা ডাউনলোড করে এটা খুলুন। খুলে আপনি পুরো প্রবলেমটা তাকে মুখে বলুন। মুখে কি করে বলা যায় আমি একবার দরকারে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আপনারা জানেন, তবুও যারা কোনোদিন হয়তো ব্যবহার করেননি তারা হয়তো শুনেও ভুলে গেছেন। তাই আপনাদের বলবো জেমিনাই অ্যাপ ডাউনলোড করুন গুগল প্লে স্টোরে গিয়ে, এবং সেখানে আপনি একদম বন্ধুর মতো আপনি পুরো ঘটনাটা বলুন যে এমন একজন ব্যক্তি মিস্টার রামবাবু বা শ্যামবাবু, তা তিনি এরকম কাজ করেন, তার এই হচ্ছে ইনকাম, তার এই হচ্ছে ফ্যামিলি মেম্বারের কন্ডিশন, তিনি আমার কাছে আগে পলিসি কিনেছেন, তিনি তার কাছে আমি এত তারিখে বা এই মাসে গিয়েছিলাম, যে মাসে গিয়েছিলেন বলবেন, আমি এত এই মাসে গিয়েছিলাম, তাকে আমি এই পলিসি দেখিয়েছিলাম, তিনি আমার থেকে পলিসি নেবেন বলেছিলেন, তার এই কারণে প্রবলেম হয়েছিল, তখন তিনি নেননি, তারপর আমি আবার গিয়েছিলাম, তখন তিনি আমাকে এই বলেছেন, ওনাকে আমি এই পলিসি দেখিয়েছিলাম, ওনাকে আমি এত টাকার প্রিমিয়াম দেখিয়েছিলাম, উনি আমাকে এই কারণে রাজি হয়েছিলেন, এখন আবার এই কারণ দেখাচ্ছেন। এই সব কথা বলুন। বলার পর এবার লিখুন যে এই ব্যক্তির কাছে আমি আগামীকাল যাব, আমাকে গাইড করো আমি ঠিক কোন পয়েন্টে কথা বললে উনি এই মাসে পলিসি নেবে। এটা প্রথম লিখবেন বা বলবেন। আচ্ছা, বলা যায় কি করে যে খুললাম, এখানে মাইক্রোফোন ইউজ করবেন, এবং এই মাইক্রোফোন ইউজ করার পর আপনার যা যা মনে হলো সেটা লিখবেন। লেখার পরে আপনি বলবেন আমাকে গাইড করো। করার পরে যখন কথা বলা শেষ হয়ে যাবে তখন এটা সাবমিট করে দেবেন। সাবমিট করে দিলে আপনার এখানে যা যা বলেছেন সেই কথাগুলো কিন্তু আসবে লেখা। এখানে এলো না কেন বলে দিই, এখানে আমি প্রথম কথা আমার ইংলিশ খোলা ছিল, দ্বিতীয় কথা যে আমার মাইক্রোফোন ইউজ হচ্ছে জুম অ্যাপে, তাই ডিরেক্টলি নিতে পারলো না। তো চলুন আমি একটা বাংলায় কথা বলি, মানে বাংলা খোলা থাকলে দেখি আমার এখানে মাইক্রোফোনে বাংলা ছিল, ইংলিশ ছিল। তো আমি নূতন কথা বলছি এবং আমি চেষ্টা করছি
যদি শুনতে পায় জেমিনাই এবং আমার কথা বুঝতে পারে, বুঝলো কিনা আমি জানার চেষ্টা করছি জেমিনাইয়ের থেকে যে আমি কিছু কথা বলছিলাম। দেখা যাক। তো যেমন দেখুন, এখানে আমার ইংলিশ প্ল্যাটফর্ম খোলা আছে বলে কিছুতেই বাংলাটা নিচ্ছে না, তো বাংলা নেবে। ওকে, আপনার নেবে। হ্যাঁ, যেমন এখানে বলুন আজ কিভাবে আপনাকে সাহায্য করতে পারি, এটা ওরা লিখেছে। আমি আমি অন্য কথা বলেছিলাম, বাট ডোন্ট ওরি, আমি জাস্ট দেখিয়ে দিলাম কোথা থেকে কথাটা বলা যাবে। এটা মাইক্রোফোন ছিল, আপনি বলে এখনই টেস্ট করে দেখতে পারবেন। তো আপনি বলুন, দেখবেন আপনাকে গাইড দেবে। এরপর যা যা দরকার হবে, যা যা আচ্ছা, আমি কি ওনাকে ফোন করব? জিজ্ঞেস করুন জেমিনাইকে। আমি কি ওনাকে যদি ফোন করি আজকে, তাহলে ওনাকে কি বলবো? কি বললে উনি কাল আমাকে অ্যাপয়েন্টমেন্ট দেবেন? কোনটা বলবো কোনটা বলবো না জিজ্ঞেস করে নিন। কাল আমি গিয়ে কি প্রেজেন্টেশন করব, তার জন্য কি আমি কোনো প্রিন্ট করে নিয়ে যাব? জিজ্ঞেস করুন, করে দেখুন না কি রেজাল্ট দেয়। এভাবেও আপনি যাদের সঙ্গে মিট করেছেন তাদের কাছে যেতে পারেন। 9টার মধ্যে 4টে 5টা যদি এরকম থাকে, আর 4টে অ্যাপয়েন্টমেন্ট করুন। যদি অ্যাপয়েন্টমেন্ট না পান, আপনার অন্য বন্ধু আত্মীয় বা আপনার কাস্টমার লিস্ট বানান ভালো করে, যে এই 9 দিনের জন্য আমি যুদ্ধকালীন তৎপরতা নেব। প্রথমে আমি কালকের জন্য, কাল আমি কার কার কাছে যেতে পারি যাতে করে শর্ট টাইমে আমি 9জনকে মিট করতে পারি। কিছু আমার পুরাতন লোক যাদের সঙ্গে কথাবার্তা হয়ে রয়েছে, আর কিছু নতুন কিন্তু অচেনা নয় এমন ব্যক্তি। যান, 9টা কাজ করে আসুন। রেজাল্ট 0, 1, 2 আলাদা প্রশ্ন। কাজটা করুন, 5টা দিন কাজ করুন, ভয় পাবেন না। কাজ হচ্ছে কিনা তাকাবেনও না। যখন রাস্তায় আপনাকে চলতে বলা হচ্ছে, ধরুন আপনাকে কেউ বলল, কোনো সাধু মহারাজ বলল যে তোমার তোমার কাজ হচ্ছে সোজা চলো, সোজা তাকাও, সোজা যাও, একবারও পিছন ফিরে তাকাবে না, একবারও এদিক ওদিক তাকাবে না। যদি তুমি পিছন ফিরে তাকাও, তুমি ওখানে ফ্রিজ হয়ে যাবে, আর যদি তুমি এদিক ওদিক তাকাও, তুমি বিফল হয়ে যাবে। আপনার কাজ কি? সোজা চলা, না তাকাবেন না পিছন দিকে। গতকাল কি হলো দেখবেন না, রোজ কাজ করুন। এদিক ওদিক দেখবেন না, রেজাল্ট আসছে কিনা দেখবেন না, শুধু মেনে চলুন 9 দিনের ফর্মুলা। শুধু মিট করুন, শুধু মিট করুন। বাড়িতে এসে একবার কল্পনা করুন যে কাল আবার আমি 9জনকে মিট করব, আর আজকে আমাকে কে নেগেটিভ করেছে এইটা নিয়ে ভাববেন না, কোথায় ভুল হয়েছে এইটা নিয়ে ভাবুন। পার্সোনালি নেবেন না, প্রফেশনালি নিন। কে নেগেটিভ করলো? আমার চেনা ব্যক্তি আমাকে এমন কথা শুনিয়ে দিল, যে ব্যক্তিটা এতদিন বলছিল করব, হঠাৎ করে গেলাম বলে কি করলো না। আমি ওয়েট করলে কি ভালো হতো, স্যার বলেছে বলে চলে গেলাম, ভুল করলাম। একদম আফসোস করবেন না। আসলে কি জানেন, আফসোস করে কোনো লাভ নাই। আপনি যেটাকে ঠিক মনে করছেন পদ্ধতি, সেটা নাও হতে পারে। আবার যেটাকে ভুল মনে করছেন, ওতে রেজাল্ট আসতে পারে। তাহলে বলবেন স্যার আপনিও যে পদ্ধতিটা বলছেন এটারই কি গ্যারান্টি? দেখুন, এটার গ্যারান্টি আছে কেন জানেন? এটাকে বলে গড় পড়তার নিয়ম। এতে গ্যারান্টি এই জন্যই আছে যে আপনি অনেকের কাছে যাবেন, মাত্র 15টা পলিসি, তাই এমনি হবেন। এটা হলো ল অফ অ্যাভারেজ, এটা মিলতে বাধ্য। কিন্তু যেগুলো প্রেডিকশন করি আমরা, অনুমান করি, সেগুলো মেলে না। তাই এটার সাথে আরেকটি কাজ আপনাকে করতে হবে। প্রতিটা ক্ষেত্রে আপনাকে টার্গেট করতে হবে যে আমার প্রিমিয়াম সাইজটা কত টার্গেট করেছে। আমি 20,000 না 30,000 না 60,000? আপনাকে ওটা মাথায় রেখে কাজটা করতে হবে, যে আমি যদি 20,000 অ্যাভারেজ করি, আমি কিন্তু কোনো অর্থে 20-র নিচে এনার প্রিমিয়ামটাকে নামাতে চাইবো না। দরকারে 24-22 বলবো, কিন্তু 20-র নিচে নামাবো না। দরকারে আমি শুরুতে 50-60,000 বলবো, কিন্তু 20-র নিচে আমি নামাবো না। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যে যদি পলিসি করে এই 9 দিনে, সবাই যেন ইয়ারলি করে, সবাই যেন ইয়ারলি করে। পারত পক্ষে 2-1টা হয়তো হবে। এতে করে লাভ কি হবে জানেন? এতে করে মারাত্মক লাভ হবে, যে আপনি সত্যিকারের এই 9 দিনে 3 লাখ টাকা প্রিমিয়াম আনবেন। এতে লাভ কি? আনলে লাভ কি? আনলে প্রথম লাভ, আর্থিক যে কষ্টের মধ্যে যদি কেউ থাকেন সেটা কাটবে। দ্বিতীয় লাভ, আপনি মেন্টালি বিশাল কনফিডেন্স পাবেন, যে চলো আমি যদি এই 10 দিনে 3 লাখ আনতে পারি, পরের মাসে, তারপরের মাসে, 6 মাস আছে, 6 মাসে আমার যদি 40 লাখ বা 35 লাখ বাকি থাকে, তাহলে আমাকে মোটামুটি 4 লাখ করে আনতে হবে, সরি 5 লাখ করে আনতে হবে।
পাঁচ ছয় 30, আর একটু বেশি দরকার থাকলে 6 লাখ করে আনতে হবে। আমি পারবো। আপনি হয়তো ভাবছেন এত লাখ টাকা একবারে আনবো, আপনাকে কিন্তু বলছি না 6 লাখ করে ইনকাম করতে হবে, কিন্তু এটা তো বলছি 6 লাখ করে কাস্টমারের প্রিমিয়াম আনতে হবে। লাখ লাখ টাকা মার্কেটে রয়েছে, শুধু তাদের কাছে যাওয়া দরকার, বেস্ট প্রেজেন্টেশন করা দরকার, নিজের কথা, নিজের কনসেপ্ট, নিজের আইডিয়া তুলে ধরা দরকার। আমাদের এটাই বড্ড ল্যাক। আমরা না না হবে না এই ভাবনায় বিহ্বল যত বিহ্বল, তার থেকে অনেক কম কিন্তু আমরা কাজ করছি। আপনি যতই বলুন আমাকে, স্যার আমি প্রচুর ভিজিট করছি, কাজ হচ্ছে না। হয়তো আপনি ভুল লোককে ভিজিট করছেন, তাহলে আরো বেটার লোকের কাছে যান, মানে কোয়ালিফাইড করে নিন। হয়তো আপনি একই কথা বারবার বলছেন, তাই কাজ হচ্ছে না। হয়তো আপনার প্রেজেন্টেশন পদ্ধতির একটা ছোট্ট মিস্টেক হয়ে যাচ্ছে, আপনি নতুন পদ্ধতিগুলো ব্যবহার করছেন না, অথবা আপনি কাস্টমাইজ করছেন না। একইভাবে প্রত্যেককে প্রেজেন্টেশন করলে কোনো কাজ হবে না, ওই 10-এ একটাই হবে। আশা রাখি ইউ হ্যাভ টেকেন দ্য গাইডলাইন ফর নেক্সট 9 days। এই 9টা দিন কিন্তু আপনার পরীক্ষা। কারণ এই 9টা দিনের পরীক্ষায় ফেলিওর হওয়া মানে আপনার মনোবল কমে যাবে, আপনার এরপর থেকে ধীরে ধীরে মনে হবে এবছর আর আমি এমডিআরটি করব না। এখন হলো সন্ধিক্ষণ। ঠিক এই জুলাই মাসেই প্রতি বছর, এর পরের মাসে জুলাই মাস, জুলাই মাসে প্রতি বছর বহু এজেন্ট নতুন করে সিদ্ধান্ত নেয় আমি এবছর এমডিআরটি হব। আর ঠিক এই জুলাই মাসেই অনেক এজেন্ট এমডিআরটি হওয়ার রাস্তা থেকে সরে যায়। মানে যারা জানুয়ারিতে সিদ্ধান্ত নিয়েছিল তাদের অনেকে সরে যায়, আবার যারা নতুন করে সিদ্ধান্ত নেয় তারা জুলাইয়ে নেয়। মজার ব্যাপার জানেন, বহু এজেন্ট আছে জুলাই মাসে সিদ্ধান্ত নিয়ে এবছর এমডিআরটি হবে, এরকম প্রচুর রেকর্ড আমার এই কোর্সেও আছে, আমার শান্তিনিকেতন ট্রেনিংও আছে। জুলাইয়ের সিদ্ধান্ত নিয়ে এমডিআরটি হয়েছে। আবার বহুজন আছে জানুয়ারিতে টকবকে রক্ত, ডিসেম্বর থেকেই চিন্তা ছিল যে আমি করবই, ফেব্রুয়ারিতে অনেকটা রক্ত টকবক করছিল, মার্চে মোটামুটি ভালো কাজ করার পর থেকে আস্তে 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 নিজেকে গোটাতে শুরু করলো। নিজেকে হচ্ছে অকপটে স্বীকার করুন যে আপনি সেই দলে কিনা। ইয়েস স্যার, আমি জানুয়ারিতে টকবগে ছিলাম, মার্চ পর্যন্ত ছিলাম, এখন মনে হচ্ছে আমি পারবো না, এমডিআরটি করতে পারবো না। স্বীকার করুন, কনফেস করুন, স্বীকার করুন যে আপনি ভাবছেন আর এমডিআরটি করতে পারবো না। যারা স্বীকার করবেন তারা কথাটা লিখুন, না এটা ভেবেছেন, এটা ভেবেছেনটা লিখুন, তারপর এটাকে না কে হ্যাঁ করার জন্য আপনি আছেন, আমি আপনাকে হেল্প করব। তো আপনাদের থেকে আমি একটা ছোট্ট বিরতি নেব, ছোট্ট বিরতি, তারপর আমি ফিরে আসছি, কারণ এরপর আমি সাবজেক্ট ম্যাটারও চেঞ্জ করবো। ইতিমধ্যে কিন্তু আপনারা লিখুন যে না।
ওয়েলকাম ব্যাক এভরিবডি। অর্থাৎ অনেকেই ভেবে নিচ্ছেন যে এবছর আমার দ্বারা এমডিআরটি হবে না। আমি প্রত্যেককে অনুরোধ করব আরেকবার ভাবার জন্য এবং সলিড ভাবার জন্য। কতবার এমডিআরটি হবে না ভাববেন? একবার তো সময়টাকে ব্যবহার করার সর্বোচ্চ প্রচেষ্টা করতে হবে। ধরে নিন এই বছর, কারণ এই বছর না হলে পরের বছর হবে, এই ভাবনা ভুল ভাবনা। এবছর নয়তো কোনো বছরই হবে তার কোনো গ্যারেন্টি নেই। সো ওয়াই নট? আমি আমার প্রত্যেকটা মুহূর্তকে কেন ব্যবহার করব না? কিসের অভাব আমার? কাস্টমারকে রাজি করানো। কাস্টমার সম্পর্কে নেগেটিভ থাকবেন না, আপনি কাস্টমার সম্পর্কে রিয়েল ভাবনা করুন। যে 10 জনের মধ্যে 8 জন করবে না, 2 জন তো করবে। এই 2 জনের কাছে যেতে গেলে তো আমাকে 10 জনের কাছে যেতে হবে, তবে তো সেই 2 জনকে খুঁজে পাবো। আপনার প্রসপেক্টিং এর সংখ্যার অভাব থাকলে প্রসপেক্টিং এর জন্য প্রতিদিন সময় দিন। আপনার যদি 10টায় একটাও না হয়, তাহলে নিজেকে একবার রিভাইজ করুন কোথায় আমার ভুল হচ্ছে। আমাকে ফোন করুন, অ্যাপয়েন্টমেন্ট নিন, ফোন মানে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য লিখুন এবং যে টাইম দেবো আমাকে ফোন করুন। অনেকে দেখছি টাইম দিচ্ছে, নিচ্ছে, আমি দিচ্ছি কিন্তু ফোনটা করছে না। আবার অনেকে সঠিক টাইমে ফোন করছেন। আমি বলবো একদম সিস্টেমেটিক ওয়েতে আমাকে নিয়মিত ফোন করুন। কেন করুন? কারণ আপনার মনের কথাগুলো শোনার জন্য তো কোনো লোক চাই। আমাকে বলুন, দুঃখ হালকা হবে। বলুন, কিছু রাস্তা পাবেন। আপনার রাস্তার সঙ্গে আমার দেওয়ার রাস্তা মিলিয়ে একটা সলিড ওয়ে আউট তৈরি করুন, মনে জোর তৈরি করুন, দেখবেন আপনি পারবেন। আমি এখন আপনাদের রিকোয়েস্ট করব, যদি স্পেসিফিক্যালি কোনো প্রবলেম নিয়ে এখনো আলোচনা করতে চান, যে স্যার আমার এইটা প্রবলেম হচ্ছে, আইদার আপনি এখানে ছোট করে লিখুন চ্যাট বক্সে, অথবা আপনি হ্যান্ড রেজ করুন, আপনাকে আমি বলতে দেব প্রবলেমটা, আমি সলভও করব, সলভ করার আইডিয়া দেব। এটা করুন। পাশাপাশি আমি ততক্ষণ আপনাদেরকে কিছু জিনিস শেয়ার করার চেষ্টা করছি। সামথিং টু শেয়ার টু ইউ, সামথিং টু শেয়ার টু ইউ। আমি ছোট ছোট 3-4টে বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চলেছি। পাশাপাশি যদি আপনাদের কোশ্চেন থাকে, কোনো প্রবলেম এরিয়া, কোনো জানার জিনিস থাকে, আপনারা চ্যাট বক্সে লিখুন অথবা হ্যান্ড রেজ করুন, আমি সেগুলোরও অ্যান্সার করব। কেউ প্রশ্ন লেখেননি, কেউ হ্যান্ড রেজ করেননি। ওকে, তো আমি যে পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব দেখাই আপনাদেরকে। প্রথমত, আমি যে পলিসিটা নতুন এসছে তার উপর আমি আলোচনা করে দিয়েছি।
দুদিন অল্প অল্প করে আলোচনা করেছি, আপনারা জানেন, সেটা হচ্ছে জয়েন্ট লাইফ পলিসি। জয়েন্ট লাইফ পলিসির ব্যাপারে আমি আরো কয়েকটা কথা, কয়েকটা আইডিয়া দেবো আপনাদেরকে, যেগুলোর দ্বারা আপনারা পলিসি বিক্রয়ে সাহায্য পাবেন। অনিমেষ বাবুর ওখানে বিকাল থেকে কারেন্ট নেই, নেটওয়ার্ক চলছে না, ক্লাস করতে প্রবলেম হচ্ছে একেবারেই। অনিমেষ বাবু, বুঝতে পেরেছি আপনার প্রবলেমটা। তো ঠিক আছে, আমি আলাদা করে ভিডিও লাইব্রেরির বাইরে আমি আজকের ক্লাসটার রেকর্ডিং দিয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে। তো দেখুন, আমি বলবো যে কিছু কথা যেগুলো হয়তো আপনার জয়েন্ট লাইফ পলিসি বিক্রি করতে গিয়ে সাহায্য হতে পারে, যেখানে আপনি সারা জীবনের সাথী কনসেপ্টকে ব্যবহার করতে পারেন। ক্লায়েন্টকে বলুন যে জীবন বীমা শুধু টাকা জমানোর জন্য না, আপনি দরকারে প্রশ্নের মাধ্যমে করুন। আপনি মাথায় রাখবেন যে আমি সারা জীবনের সাথী জয়েন্ট লাইফ প্ল্যানকে এইভাবে কনসেপ্ট আকারে তুলে ধরবো। আপনি তাকে বলুন, স্যার, জীবন বীমা শুধুমাত্র টাকা জমানোর জন্যই কি করে, না অন্য কোনো কারণ আছে? আপনি প্রশ্নের মাধ্যমে করুন, বা আপনি এভাবেও প্রশ্ন করতে পারেন যে আপনি কি ইতিমধ্যে জীবন বীমা পলিসি নিশ্চয়ই নিয়েছেন। তো আপনি জীবন বীমা পলিসি আপনি যে নিয়েছেন, সেটা আপনি কেন নিয়েছেন, কারণ কি, তাকে বলতে দিন। সে আপনাকে বলবে, যত বলতে দেবেন তত কিন্তু আপনার যে কোনো কনসেপ্টকে প্রেজেন্ট করতে সাহায্য হবে। অন্তত শুরুতে তাকে বলতে দিন, সে আপনাকে কারণ বলবে। সেই কারণগুলোর শোনার পর আপনি বলবেন, স্যার, তার মানে আপনি বলছেন যে টাকা জমানো, ভবিষ্যতের সুরক্ষা এবং মৃত্যুর পরে সুরক্ষার জন্য আপনি জীবন বীমা নিয়েছেন। স্যার, আমি বলবো জীবন বীমা হলো জীবন সঙ্গীর প্রতি ভালোবাসার চূড়ান্ত প্রকাশ। স্যার, আমরা প্রতিনিয়ত, বা ম্যাডাম, যাকে আপনি, বা দুজনকে আপনি বসিয়ে পলিসিটা দেখাচ্ছেন, যদি আপনি বলবেন, আমাদের জীবনে আমাদের যে পরিবার তৈরি হয় কি দিয়ে? বাবা মা, সন্তান, তারপর কিন্তু স্বামী স্ত্রী। এই যে যত বয়স বাড়ে তত কিন্তু স্বামী স্ত্রী থাকে, বাবা মা আস্তে আস্তে পৃথিবী ছেড়ে চলে যান, সন্তানরা বড় হতে থাকে। তো জীবন সঙ্গীর প্রতি রেসপন্সিবিলিটির জন্যই কিন্তু কেউ বাইরের কাজ করছে, কেউ বাড়ির কাজ করছে, কেউ চিন্তা করছে, কেউ দুশ্চিন্তা করছে। সবকিছু পিছনে কিন্তু একটা পারিবারিক দায়িত্ব শুধু না, একটা ভালোবাসা রয়েছে। তো জীবন সাথী, জীবনের সাথী, এই যে জয়েন্ট লাইফ প্ল্যান, এটা হলো সেই ভালোবাসার চূড়ান্ত প্রকাশ। সবচেয়ে বড় চিন্তা কি, যে আমি যদি না থাকি তাহলে আমার পরিবার, বিশেষ করে আমার স্পাউস মানে স্ত্রী বা স্বামী, তার আর্থিক অবস্থান কি হবে, তার টাকার জোগানের ব্যবস্থা কি হবে, আমার মাথার উপর যদি ধার দেনা থাকে সেটার ব্যবস্থা কি হবে। এই বড় চিন্তাটা একমাত্র জীবন বীমার দ্বারাই কিন্তু মেটানো সম্ভব। এবার সেটা যে কোনো জীবন বীমা না, নতুন যে প্ল্যান এসেছে সেটা অত্যন্ত সুন্দরভাবে এটা করতে পারে। কি করে করতে পারে? এরপরই আপনি আগের দিন যেমন দেখিয়েছিলাম, আপনি সেরকম একেবারে ডায়াগ্রাম তৈরি করে করে দেখাবেন। কারণ আমি প্রত্যেককে বলেছি যে ডায়াগ্রাম ইজ আ ভেরি গুড প্রেজেন্টেশন ওয়ে। কিচ্ছু না, রেখাচিত্র। আপনি দুটো লাইন টানবেন, আগের দিন বলেছি, দুটো রেখা পরপর টানবেন। চলুন আমি একটা ড্রয়িং করে দেখাই, তাহলে আরো বেটার হবে। আপনি দুটো রেখা পরপর টানবেন, একটা রেখা টানুন, আর একটা রেখা টানুন নিচে। তো কোনো একজন হয়তো পৃথিবী ছেড়ে আগে চলে যাবে, কোনো একজন পরে যাবে। এখন আপনারা সাথে আছেন, প্যারালাল। আমরা যে কনসেপ্টটা দেব, সেখানে দুটো লাইফকেই আমরা গার্ড দিচ্ছি, এবং একটা সময় পরে আমরা ম্যাচুরিটিও দিচ্ছি। হ্যাঁ, আমরা যদি দীর্ঘমেয়াদ বাঁচি, তো আমরা এই পলিসি ততদিন হয়তো আপনাকে গার্ড দেবে না, কিন্তু একটা লম্বা টাইম, 25 বছর পর্যন্ত আপনাকে গার্ড দিতে পারে। কিরকম?
25 বছর আপনাকে সময় দিতে পারে, যে এই 25 বছরের মধ্যে যদি কোনো একজন ব্যক্তির কিছু ঘটে যায়, তাহলে দ্বিতীয় ব্যক্তিটা আর্থিকভাবে একটা স্বাচ্ছন্দ্যের মধ্যে থাকবে, আর্থিক প্রবলেম তার মিটবে। কিরকম? একজন ব্যক্তির মৃত্যুর পর দ্বিতীয় ব্যক্তি ডেথ ক্লেমের অ্যামাউন্ট বা একটা বিরাট অ্যামাউন্ট পাবে। নর্মাল ডেথ, অ্যাক্সিডেন্ট ডেথে ডাবল, এবং ডিসেবিলিটির ক্ষেত্রেও একটা টাকা কিন্তু পরিবারে ঢুকবে। এবং সবচেয়ে বড় কথা, প্রথম ব্যক্তি চলে যাওয়ার পরও এই পলিসি কিন্তু রানিং থাকবে। প্রিমিয়াম আর ঘর থেকে দিতে হবে না। প্রিমিয়াম ঘর থেকে দিতে হলো না, অথচ মাঝখানে একটা টাকার সাহায্য পাওয়া গেল। একবার ভাবুন তো, এই প্রিমিয়াম দিতে হচ্ছে না, পলিসিটা চলছে, মানে কি? মানে এবার দ্বিতীয় ব্যক্তি একটা ম্যাচুরিটি পাবে। এই দ্বিতীয় ব্যক্তির ম্যাচুরিটির লাভটা কি? ম্যাচুরিটি তার পরবর্তী জীবনকে চালিয়ে দেওয়ার জন্য হয়তো যথেষ্ট হবে। তাই একটা ব্যক্তি চলে যাওয়ার পরও দ্বিতীয় ব্যক্তির আজীবনের ব্যবস্থা কিন্তু এই পলিসি করলো। আর যদি এমন হয় দুটো ব্যক্তি একসাথে চলে গেল, তো তার পরিবার কিন্তু, সন্তান কিন্তু ডেথ ক্লেম পেল, এবং ডাবল, এবং সন্তানদেরও আর্থিক সামর্থ্য তৈরি হয়ে গেল। হ্যাঁ, তারপর কিন্তু আর পলিসিটা চলবে না, ডাবল বেনিফিট এখানেই পেয়ে গেল, কিন্তু এই টাকা তার সন্তানদেরকে অনেক দিন, অন্তত তাদের উপার্জনশীল করা পর্যন্ত চালিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। এইটা হলো বেসিক মেকানিজম। আপনি কোন জায়গায় টাকা রাখলে বেশি পাবেন, কোন জায়গায় কম পাবেন, এটা পরের প্রশ্ন, কিন্তু এই সিস্টেমে কোথায় পাবেন? যেখানে অ্যাক্সিডেন্টে ডাবল, ডিসেবিলিটিতে পার মান্থ 8,333 টাকা, যদি 10 লাখের বীমা নেওয়া হয়, এটা কোথায় পাবে? এইটাই হলো জীবন সাথী সারা জীবনের কনসেপ্টের ডায়াগ্রাম। আবার আপনি আরেকটু এগিয়ে যান, ভবিষ্যৎ নিরাপত্তার উদাহরণ দিন। বলুন, যদি মৃত্যুর কথা আমরা নাই ভাবি, আমরা যদি বার্ধক্যের পরিকল্পনার কথা ভাবি, জয়েন্ট লাইফ পলিসির যে রিটার্ন পাওয়া যাবে, সেটা দুজনেরই শেষ বয়সের নিশ্চিত আয়ের উৎস হতে পারে। আর যদি চান যেটা কম্বো পলিসি, তাহলে জয়েন্ট লাইফের সাথে আমি দুজনের নামে একটা করে জীবন উৎসব প্ল্যানও দিতে পারি। একদিকে এটা জয়েন্ট লাইফের ডাবল বেনিফিট, আবার উৎসব দুটো দিলে 4 গুণ বেনিফিটের পলিসি হবে, এটাও কিন্তু আপনি বলতে পারেন। এবার চলে আসুন লজিক্যাল পয়েন্ট, একটি প্রিমিয়াম দুটি সুরক্ষা। স্যার, অন্যান্য পলিসিতে একটা প্রিমিয়ামে একজনের সুরক্ষা হয়, এই পলিসিতে কিন্তু সবচেয়ে বড় সুবিধা হলো একটি প্রিমিয়ামে দুটো সুরক্ষা, এবং শুধু তাই না, দুবার ক্লেম। যদি মাঝখানে কারো মৃত্যু হয়, তাহলে দুবার ক্লেম পাওয়া যাবেই যাবে, একজনের মৃত্যু বীমা আর একজনের ম্যাচুরিটি, অথবা মাঝপথে দুজনেরই মৃত্যু হলে দুবার ক্লেম বা ডবল ক্লেম অবশ্যই পাওয়া যাবে। তাই যাদের বাজেট সচেতন পরিবার, যারা অল্প মূল্যে পুরো পরিবারকে সুরক্ষিত করতে চায়, তাদের জন্য এটা অত্যন্ত প্ল্যান। দম্পতিরা যদি আলাদা আলাদা করে ইনকাম করে, অর্থাৎ যদি দুজনেরই ট্যাক্স ফাইল থাকে, তাহলে যৌথ পলিসিতে প্রিমিয়াম পরিশোধের ক্ষেত্রে কর ছাড়ের সুবিধা দুজনেই পাবে, এবং যখন রিটার্ন আসবে তখন কিন্তু দুজনেই তাদের ওই বেনিফিটটাকে ট্যাক্সে রিটার্ন ফ্রি আকারে দেখাতে পারবে। পরবর্তী প্রজন্মের জন্য নিরাপত্তা, অর্থাৎ ফ্যামিলি শিল্ড হিসাবে এটা কাজ করবে, যেটা একটু আগে আমি ছবির মাধ্যমে দেখিয়ে দিয়েছি। চয়েস অফ থ্রি, চয়েস অফ থ্রি কি? আপনি ক্লায়েন্টকে এই 3টে অপশন দেখান। দেখুন, যে কোনো পলিসির মধ্যে কায়দা আছে, সৌন্দর্য আছে, যখন তার কারুকার্য থাকে। এই পলিসিটার একটা সুন্দর কারুকার্য আছে, সেটা হচ্ছে যে আপনি 3টে অপশন, একটি পলিসি না দেখিয়ে 3টে অপশন দেখান। যে স্যার, যদি আপনি বেসিক সেভার পলিসি নেন শুধু সুরক্ষার জন্য, তখন কিন্তু কম প্রিমিয়াম দিতে হয়, টার্ম ইন্স্যুরেন্স। কিন্তু স্মার্ট গোল্ড কাকে বলে? যেখানে আপনি আপনার লাইফে সুরক্ষা নিলেন এবং কিছু সঞ্চয় করতে পারলেন, যেটা আমরা সাধারণভাবে অন্য পলিসিতে দিই, জীবন লক্ষ্য, জীবন লাভ, জীবন উমঙ্গ ইত্যাদিতে। কিন্তু ফ্যামিলি ফিউচার প্ল্যান বা প্লাস প্ল্যান কোনটা জানেন? যেখানে সর্বোচ্চ কভার পাচ্ছেন। কেন? ডাবল কভার, এবং এই টাকা দিয়ে চাইল্ড এডুকেশন প্ল্যানিং বা চাইল্ড ম্যারেজ প্ল্যানিং
এই সবও করতে পারবেন। তাই আপনার উচিত ফ্যামিলি ফিউচার প্লাস, মানে ফ্যামিলি ফিউচারের ওপর এই কনসেপ্টের এই পলিসি, এটা নিন। এই হলো আফটার সেল কমিউনিকেশন। তো আছি, এআই টুল ব্যবহার করুন, প্রমোশনাল অ্যাপ্রোচ। ওকে, এই কনসেপ্টটা আমি দিলাম যে কিভাবে আপনি জীবন জয়েন্ট লাইফ পলিসিকে আপনি শো করবেন। এরপরে আমি আরো একটি জিনিস দেখাবো। এবার আমাদের কয়েকটা মিস্টেক যেগুলো হয় সেগুলো নিয়ে আমি আলোচনা করতে চলেছি। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমি মূলত তিনটে মিস্টেক নিয়ে ছোট ছোট আলোচনা করব। একটা মিস্টেক হচ্ছে নতুন লিড পাওয়ার অনিশ্চয়তা। অর্থাৎ অনেকেই আছেন যারা শুধু পুরাতন পলিসি হোল্ডার, পুরাতন লিড গুলো নিয়ে পড়ে আছেন, কিছুতেই নতুন লিড পাবেন কিনা বুঝতে পারছেন না, নতুন প্রসপেক্ট পাবেন কিনা বুঝতে পারছেন না, এই প্রবলেমটা। আর প্রপোজাল তো দিয়েছেন বা পলিসিটা বুঝিয়েছেন, কিন্তু ক্লোজিং এ কিছুতেই ক্লোজিং এ আনতে পারছেন না, ক্লোজিং হচ্ছে না, আর পুরাতন পলিসির থেকে রেফারেন্স পাচ্ছেন না। এই তিনটে প্রবলেমকে আমরা কিছু পয়েন্ট দিচ্ছি, তারপরে কিছু মৌখিক আলোচনা করব। তাহলে আপনারা এই সমস্যাগুলো থেকে যে ভুলগুলো আমাদের হচ্ছে বা এগুলোর উপায় কি, সমাধানের উপায় কি, সেটা আপনারা জানতে পারবেন। দেখুন, প্রথমত নতুন লিড পাওয়ার উপায় হচ্ছে 4 পিলার প্রসপেক্টিং। এটা একটা বিশেষ মার্কেটিং টেকনিক, যেখানে আমি আগেও বলেছি এগুলো নিয়ে, আমি এখানে সংক্ষেপে সংক্ষেপে বলে যাব। যে নতুন লিড বা নতুন কাস্টমার, নতুন প্রসপেক্ট পাচ্ছেন না, তো এই 4টে পিলারকে আপনি আরেকবার স্মরণ করুন। সেন্টার অফ ইনফ্লুয়েন্স। দেখুন, স্থানীয় যারা ডাক্তার আছেন, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আছেন, দোকানদার আছেন, বা যে কোনো ব্যক্তি যাদেরকে আমরা সেন্টার অফ ইনফ্লুয়েন্স বলি, যেমন স্কুল, স্কুলের কোনো টিচার যার সঙ্গে বহু মানুষের খাতির রয়েছে, কোনো ক্লাবের সেক্রেটারি যার যার বহু মানুষের ওপর প্রভাব রয়েছে, কোনো ছোটখাটো মানে কোম্পানি বা ছোটখাটো কোনো সংস্থা যার মানে ম্যানেজারের মাধ্যমে বহু কর্মচারী কাজ করে। এই ধরনের সেন্টার অফ ইনফ্লুয়েন্সের মানুষ, যাদের কাছে প্রতিদিন অনেক মানুষ যায়, আপনি তাদের সঙ্গে সম্পর্ক তৈরি করুন। আগে তাদেরকে তাদেরকে মানে এই সেন্টার অফ ইনফ্লুয়েন্সকে আগে আপনার ব্র্যান্ড তৈরি করুন, মানে আপনার পরিচিতি তৈরি করুন। আপনি কিভাবে কাজ করেন, আপনার কি বৈশিষ্ট্য, আপনি আপনার নলেজটা তাকে দেখান, আপনি তাকে ভালো আইডিয়া দিন, যাতে করে আপনার ওপর সে ইমপ্রেসড হয়। যদি আপনার ওপর ইমপ্রেসড হয়, তাহলে কিন্তু আপনি তাদেরকে রেফারেল পার্টনার হিসেবে কাজ করাতে পারবেন। মানে এরপর দেখবেন ধীরে ধীরে তাদের থেকে দুজন একজন, দুজন একজন করে লোক পাচ্ছেন। আর যাদের আন্ডারে কোনো টিম কাজ করে, তাদেরকে একদম ডাইরেক্টলি কিছুদিন পরে আপনি ডাইরেক্টলি, এটা এই 9 দিনের জন্য পুরো কাজে লাগবে না, একটা দুটো কাজে লাগবে, কিন্তু 9 দিনের পর এগুলো কয়েক মানে এগুলো পরপর কাজে লাগবে। এটা আমি এই 9 দিনের ফর্মুলা বলছি না, এটা আপনার ওভারঅল 6 মাসের ফর্মুলা বলছি। যে আপনি এই সেন্টার অফ ইনফ্লুয়েন্সের সাথে যদি সম্পর্ক, এর জন্য কি করতে হবে, এগুলো কিন্তু শুধু মাথার মধ্যে রাখলে আমরা কাজ করতে হবে। কি কাজ করতে হবে? এই ট্রেনিং এর সাথে সাথে আপনি পাশে খাতা খুলে রাখলে আপনি আপাতত লিখতে শুরু করুন যে আপনার চেনাশোনা 3টে 4টে হলেও তো সেন্টার অফ ইনফ্লুয়েন্স আছে, তাদের নামগুলো লিখুন এবং তাদের সঙ্গে কাল থেকেই যোগাযোগ করুন।
সম্পর্ক তৈরি করুন, কোনো না কোনো ছুতো বা বাহানাতে তাদের কাছে পৌঁছে যান, তারপরে তাদের সঙ্গে গল্প করুন, একটু সময় দিন, তাদেরকে কিছু হেল্প করার চেষ্টা করুন, পুরানো তাদের পলিসি থাকলে সে ব্যাপারে হেল্প করুন, এবং নিজের পার্সোনালিটিটাকে তুলে ধরুন, নিজে কিভাবে হেল্প করেন কাস্টমারকে, কি আপনার দ্বারা কি উপকার হয় মানুষের, এলআইসির ভালো দিকটা তুলে ধরুন। তারা যদি মন্দ দিকও বলে, তাদের যদি অন্য কথাও থাকে, আপনি তাদেরকে বোঝাবার চেষ্টা করুন, দেখবেন তারা কিন্তু বুঝবে, এবং তাদের থেকে একটা একটা করে রেফারেন্স পাবেন, এবং যারা টিম নিয়ে কাজ করে তাদের সঙ্গে ডাইরেক্ট অ্যাপ্রোচ করুন যে স্যার কিছুদিনের মধ্যেই যে আমি একবার আপনার টোটাল টিমের সাথে বসতে চাই, আপনিও থাকবেন, দরকারে 0.5 ঘন্টা কথা বলবো, তাদেরকে আমি কিছু আইডিয়া দেব, তারা বুঝুক না বুঝুক অন্তত আমার কিছু আইডিয়া শুনুক, যে কেন সঞ্চয় দরকার, কতটা সঞ্চয় দরকার, ছেলে মেয়ের বিয়ের জন্য, ছেলে মেয়ের পড়াশোনার জন্য, নিজের বার্ধক্যের জন্য কতটা তারা প্রিপেয়ার, কতটা আনপ্রিপেয়ার, বিমার কোন একটা দুটো পলিসি আছে যেগুলো তারা দেখতে পারে, শুনতে পারে, বুঝতে পারে, তারপর নেয়া না নেয়া তাদের ব্যাপার। অর্থাৎ এদের থেকে আপনি একাধিক রেফারেন্স এবং একাধিক সুযোগ পেতে পারেন কাস্টমার মিট করার জন্য। এটা হলো একটা পিলার, 4টে পিলারের। 2 নাম্বার পিলার হচ্ছে ডিজিটাল ইকোসিস্টেম, যেটা কিন্তু এখন যেহেতু এআই টুল এসছে, আপনি এআই টুলকে অবশ্যই ব্যবহার করুন। ছোট ছোট ইনফরমেটিভ ভিডিও এবং পোস্টার ফেসবুকে নিয়মিত শেয়ার করুন। নট অনলি ফেসবুক, আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপেও ছাড়ুন, আপনি দরকারে হোয়াটসঅ্যাপ বিজনেস হোয়াটসঅ্যাপে ব্রডকাস্ট লিস্ট তৈরি করুন, এবং এর রেজাল্ট কিন্তু আপনি 1-1.5 মাসের মধ্যেই পেতে শুরু করে দেবেন, কোনোটা দ্রুত পেতে শুরু করে দেবেন। তাই মানুষ যাতে যোগাযোগ করতে আগ্রহী হয় আপনার সাথে, এমন কিছু লেখালেখি করুন, এমন কিছু ইনফরমেটিভ ভিডিও শেয়ারিং করুন, এমন কিছু পোস্টার তৈরি, এখন তো সহজ হয়ে গেছে, আপনি এগুলো করুন। ডিজিটাল ইকোসিস্টেম, যেটাও কিন্তু আপনাকে লিড জেনারেশনে সাহায্য করবে। এরপর হচ্ছে অ্যানিভার্সারি বার্থডে লেভারেজ। এটা কি জিনিস? যে আপনি যাদের আগামী দিনে অ্যানিভার্সারি আছে, বার্থডে আছে, তাদের লিস্ট করুন, শুধু ওই হোয়াটসঅ্যাপ পাঠানোর জন্য বা ফেসবুকে ছাড়ার জন্য নয়, আপনি সেই ডেটগুলোকে ব্যবহার করুন। 8 দিন 10 দিন আগে থাকতে, কি বললাম, লিড পাওয়ার জন্য যে কথা বলছেন সেটা পাঠাবেন। ওকে, আমি পুরো ভিডিওটাই আমি কালকে দিয়ে দেবো, এই ভিডিওটা আলাদা করে আমি কালকে দিয়ে দেবো, ডোন্ট ওরি। তো দেখুন, যেটা আমি বলছিলাম, যে অ্যানিভার্সারি বার্থডে গুলোকে অন্যভাবে ব্যবহার করুন। মানে অ্যানিভার্সারি বার্থডেতে হোয়াটসঅ্যাপ পাঠাচ্ছেন, ফেসবুকে উইশ করছেন, এটা তো করবেনই, কিন্তু আপনি ওই ডেট গুলোকে বেছে নিন। হয় বার্থডের আগের দিন, কিংবা 2 দিন আগে অ্যাপয়েন্টমেন্ট করুন। তার মানে আপনি 7-8 দিন আগে, 10 দিন আগে যোগাযোগ করুন, যে স্যার আপনার বাচ্চার তো বার্থডে রয়েছে, আপনাকে তার জন্য তথ্য সংগ্রহ করতে হবে। আমি আগের দিনই বলেছি, একটা গুগল ফর্ম তৈরি করে তথ্য সংগ্রহ করতে পারেন, বা আলাদা করে তথ্য সংগ্রহ করুন, কার বাচ্চার বার্থডে আছে, কার ওয়াইফের বার্থডে আছে, কার নিজের বার্থডে, তার তথ্য তো হয়তো আপনার কাছে আছে। আপনি বার্থডে 10-15 দিন আগে, এবার সবাইকার তো এই মাসে বার্থডে হবে না, কিন্তু এই মাসে কিছু জনের তো হবে। আপনার যদি 1,000 পুরানো ক্লায়েন্ট থাকে বা 500 ক্লায়েন্ট থাকে, কিছু মানুষের সাথে আপনার পরিচয় থাকে, তাহলে দেখবেন প্রতি মাসেই 10টা 15টা করে বার্থডে বা অ্যানিভার্সারি আছে। আপনি তাদের সঙ্গে 10-12 দিন আগে বা অন্তত 8 দিন 7 দিন আগে যোগাযোগ করুন, বলুন স্যার আপনার বার্থডের জন্য আমি শুভেচ্ছা জানাচ্ছি অগ্রিম, আর পাশাপাশি আপনার বার্থডের জন্য আমি কি গিফট দেবো আমি জানি না, কিন্তু একটা জিনিস আমি দিতে চাই, সেটা হচ্ছে যে একটা ফাইন্যান্সিয়াল অডিট করতে চাই স্যার। এতে করে লাভ কি হবে স্যার? দেখুন, বার্থডে মানে হচ্ছে আরো একটা বছর বয়স বাড়া, আরো এক ধাপ এগিয়ে যাওয়া, আপনার সন্তানের হোক বা আপনার হোক। যখনই বার্থডে আসে, তখন আমরা পিছনটাকেও একবার ফিরে দেখি, যে আগের বছর, তার আগের বছর, ছোটবেলায় আমরা কেমন ছিলাম। তেমনি আমাদের সামনেটাকেও দেখা উচিত। একটা বার্থডে আসলে আমাদের স্মরণ করিয়ে দেয়, বলবেন তাকে, যে আমাদের বয়স আরো 1 বছর বাড়লো, আমাদের দায়িত্ব আরেকটু বাড়লো, আমাদের জীবনে আরেকটু পদক্ষেপ নেওয়া দরকার, আমাদেরকে আরেকটু পরিকল্পনা করে চলা দরকার, আমাদের জীবনে বড় বড় দায়িত্ব আসবে, সেই দায়িত্বগুলোর জন্য আমাদের কিছু ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করা দরকার। তো আপনার যে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং আছে বা আপনার সন্তানের জন্য যেটা আছে, আমি জাস্ট বার্থডে গিফট আকারে, আমি হয়তো একটা ছোট্ট গিফট নিয়ে যাবো বার্থডের জন্য, বার্থডের আগে যাবো স্যার, বার্থডের দিন আমি যাব না, আগের দিন বা তার আগের দিন বা 5 দিন আগে চাইলে আমি যাব। একটা ফাইন্যান্সিয়াল চেক আপ আমি ফ্রিতে করতে চাই, 15 মিনিট সময় লাগবে। হ্যাঁ, আপনি এটা হয়তো ভাববেন যে আমি কোনো পলিসি বিক্রি করতে যাচ্ছি। স্যার, পলিসি বিক্রি করা আমার অবশ্যই কাজ, কিন্তু তার থেকেও বড় কাজ হচ্ছে প্রতিটা মানুষকে সচেতন করা।
আপনি সচেতন আছেন বলে আপনাকে আরেকটু আপডেট করা আমার দরকার বলে আমি মনে করি। যদি আপনি সুযোগ দেন, আপনার সন্তানের জন্মদিনে এটা সবচেয়ে বড় উপহার হতে পারে। অন্তত আপনি এইটুকু সচেতন হলেন যে আপনার ফাইন্যান্সিয়াল প্ল্যানিংটা আপনার সন্তানকে ভবিষ্যতে সুরক্ষা দেওয়ার জন্য, তার স্বপ্ন পূরণের জন্য সঠিক আছে কিনা। এবার বুঝে নেওয়ার পর আপনি পলিসি করলেন বা না করলেন, সেদিন করলেন বা পরে করলেন, সেটা কিন্তু পুরোপুরি আপনার সিদ্ধান্ত। পলিসি করানোর কোনো বাধ্যবাধকতা থাকবে না, কিন্তু একটা রিকোয়েস্ট আমার থাকবে, জন্মদিন উপলক্ষে আমাকে দুদিন আগে একটা সময় দেবেন, 10 থেকে 15 মিনিট। আমি আপনার তথ্যের ওপর রেডি করে নিয়ে যাব একটা ফাইন্যান্সিয়াল চেক আপ করার জন্য। ঠিক একইভাবে অ্যানিভার্সারির ক্ষেত্রেও বলবেন যে স্যার, অ্যানিভার্সারির ডেটটা আমাদের কি স্মরণ করায়? বিবাহিত জীবনে আরো একটা নতুন বছর যুক্ত হচ্ছে, আর একটা বছরের অভিজ্ঞতা বাড়ছে, আর একটা বছরের রেসপন্সিবিলিটি বাড়ছে। আমরা যত বছর পেরোয় তত বেশি দায়িত্বপূর্ণ হয়ে যায়। আমরা আমাদের একে অপরের প্রতি, স্বামী স্ত্রীর প্রতি যে দায়িত্ব, সেটা কি আমরা রাখতে পারছি? রাখার জন্য যে ব্যক্তিগত কাজ, ব্যক্তিগত সম্পর্কের বাইরেও আরেকটা বিষয় আছে ফাইন্যান্সিয়াল সিকিউরিটি, আরেকটা বিষয় আছে ফাইন্যান্সিয়াল ফ্রিডম। তার পথে আমরা কতটা হাঁটতে পারছি? যা আমরা খরচ করছি সেটা দিয়ে কি শুধুমাত্র বর্তমানকে সুখের করার চেষ্টা করছি, ভবিষ্যতের দুঃখের জায়গা তৈরি করছি, নাকি ভবিষ্যৎকেও সুখী করার চেষ্টা করছি? জাস্ট এইটার জন্য ফ্যামিলি লেভারেজ মডেল। স্যার, আমি একটা ফ্যামিলি লেভারেজ মডেল দেখাবো যে আপনার অর্জিত টাকা, ইনকামের টাকা কোন জায়গায় অপচয় বাঁচানো বাঁচানো অপচয় কমানো যায়, কোন জায়গায় আরো প্ল্যানিং করা যায়, এবং কি করলে আপনি অনেক বেশি নিশ্চিত থাকবেন। মাত্র 10টা মিনিট আপনি আমাকে টাইম দেবেন, আমি সেই টাইমে যাব এবং আপনাদের অ্যানিভার্সারি 2-4 দিন আগে আমি শুভেচ্ছা বার্তা নিয়ে যাব, একটা ছোট্ট ফুলের তোড়া হোক, কিছু নিয়ে যাব, কিন্তু মূলত আমি নিয়ে যাব একটা পরিকল্পনা। এই পরিকল্পনার মানে এই নয় যে আপনাকে পলিসি কিনতেই হবে, পলিসি কেনার জন্য যাচ্ছি, এরম নয়। পলিসি বিক্রি করা আমার পেশা, কিন্তু আমি আপনাকে যেটা করতে চাইছি এটা হচ্ছে আমার কাজ। আসল কাজ হচ্ছে আমার ফাইন্যান্সিয়াল প্ল্যানিং দেওয়া। পলিসি বিক্রি তো ওটার বাই প্রোডাক্ট, এটা অবশ্যই বলবেন। এটা গেল 2 নাম্বার, অর্থাৎ আপনি বার্থডে এবং অ্যানিভার্সারি, ছেলে মেয়েদের বার্থডে এবং তার অ্যানিভার্সারি, তার নিজের বার্থডে, তার ওয়াইফের বার্থডেটাকে ব্যবহার করতে পারেন, একটা নতুন আইডিয়া। এরপরে আমি আরেকটা পিলার দেখাবো। তাহলে 3টে হয়ে গেল, 4টে হচ্ছে, 4 নম্বর হচ্ছে প্রান্তিক থেকে কেন্দ্র। প্রান্তিক মানে সাইড, সাইড থেকে কেন্দ্র। এটা সেই অনেকটা ওই গল্পের মতো, সেই আপনি পড়েছেন বোধহয় চাণক্যের গল্প। তো বা কোনো একটা উপকথা এটা, যে কোনো একজন মা তার সন্তানকে, মানে ছেলেকে, বড় ছেলেকে খাবার দিয়েছে, ভাত দিয়েছে, আর ছেলের খুব তাড়াতাড়ি আছে, আর অত্যাধিক গরম ভাত দিয়েছে থালায়, এবং অন্যান্য জিনিসপত্র দিয়েছে। তো কিছুতেই যতবার হাত দিচ্ছে ভাতে, ততবার ভাতটা খেতে পারছে না, মানে গরম, হাত পুড়ে যাচ্ছে। তখন তার মাকে বলছে যে আমার তো এত তাড়াতাড়ি আছে, তুমি আমাকে এত গরম ভাত কেন দিয়েছো? তখন তার মা বলল, একটা কাজ কর, তুই কিনারা কিনারা, অর্থাৎ ধারে ধারে খা। অর্থাৎ ধার থেকে। ধার থেকে কেন? ধারের গুলো আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায়, তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, আর ভিতরটা আস্তে আস্তে দেরি হবে। তো ধার থেকে খেতে খেতে ততক্ষণে ভিতরটা ঠান্ডা হয়ে গেল। তো এই হচ্ছে প্রান্তিক থেকে কেন্দ্র। অর্থাৎ যেসব ক্লায়েন্ট অতীতে পলিসি নিয়েছেন, মানে তারা অনেক দূরে সরে গেছেন, অনেকদিন আগে নিয়েছেন, এখন তাদের সঙ্গে শুধু সম্পর্কটুকুই আছে, কিন্তু আর পলিসি বলা হয়নি, তাদের পরিবারের বাকি সদস্য, অর্থাৎ ব্যক্তিটা কেন্দ্রে আছে, তার পরিবারে আরো অনেক সদস্য আছে, তার ভাই বোন, তার বোনের হয়তো বিয়ে হয়ে গেছে, তার বোনের হাজব্যান্ড, তার ভাইয়ের হয়তো বিয়ে হয়েছে, তার ভাইয়ের শ্বশুর বাড়ি, অর্থাৎ তার প্রান্তিকে যারা যারা আছে তাদেরকে দিয়ে শুরু করুন, এবং ধীরে 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 কেন্দ্রের দিকে আসুন। অর্থাৎ বাইরের ব্যক্তিগুলোর খোঁজ খবর নিন, এবং তাদের উপর কাজ করতে করতে ধীরে ধীরে ভেতরে আসবেন। তাহলে কি আপনি প্রান্তিকের কাস্টমার গুলোর সঙ্গে রিলেশন তৈরি হবে, আর ভিতরের কাস্টমার গুলোর ওপর পলিসি বিক্রি হবে। পরবর্তী সময় প্রান্তিকের কাস্টমার গুলোরও পলিসি বিক্রি হবে। অর্থাৎ এই 4 পিলারের প্রসপেক্টিং আপনি শিখলেন। এরপরে ক্লোজিং এ যে ভয় আছে আমাদের, সেটা কাটানোর জন্য কি করা দরকার। দেখুন, ক্লোজিং এর ভয় বলতে কি? ক্লোজিং এর ভয় হচ্ছে আমরা না পলিসিটা বুঝিয়ে দেওয়ার পর আমরা ক্লোজ করতে খুব ভয় পাই। মানে আমাদের মনে হয় যে আজকে যদি বেশি চাপাচাপি করি, তাহলে বোধহয় পলিসিটা কিনবেই না। বরং কাস্টমার যখন বলছে যে আমি করব, তো ওকে ওর মতো করে করতে দাও। এটা কিন্তু আমাদের বহু এজেন্টের আছে। আরেকটা জিনিসও এখানে যুক্ত হয়, অনেকে না ধরুন বড় প্রিমিয়াম বলে ফেলেছে,
কিন্তু কাস্টমার কিছুতেই ছোটর ওপরে উঠতে চাইছে না, তখনও কিন্তু আর একটা কম্প্রোমাইজ করে। ঠিক আছে, কাস্টমার যখন চাইছে না বড় প্রিমিয়াম, তাহলে একটা কাজ করুক, আজকেই ওনাকে বলি তাহলে ছোট করেই আজকে একটা করে নিন। অর্থাৎ দুটো ভুল কিন্তু আমরা ক্লোজিং এর সময় করি। একটা হচ্ছে আমরা ক্লোজটা প্রোঅ্যাক্টিভ ভাবে করি না, মানে আমরা স্ট্যান্ডার্ড ক্লোজের অপেক্ষা করি, আমরা অটোমেটিক ক্লোজ যেটাকে বলে তার অপেক্ষা করি। কিন্তু অটোমেটিক ক্লোজ করতে গেলেও কিছু টেকনিক আছে যেটা আমরা ব্যবহার করি না। আমরা জাস্ট ওয়েট করি, আমরা আমাদের বলা শেষ হয়ে গেল, এরপর আমরা ছেড়ে দিই তার হাতে যে তুমি যবে করো করো, বা তুমি বলো করবে কিনা। না, ক্লোজের জন্য আমাকে প্রোঅ্যাক্টিভ হতে হবে, আমাকে ক্লোজটাকে একটা আর্ট। ক্লোজের জন্য আমাকে আগে থাকতে এমন কিছু কথা বলতে হবে যাতে করে তার আর্জেন্সি ক্রিয়েট হয়, তার ফোমো ক্রিয়েট হয়, তার মনে হয় যে আজকে না করলে অনেক কিছু হারিয়ে যাবে, পরে করলে অনেক কিছু প্রবলেম হতে পারে, আজকে করলে কিছু বেনিফিট পেতে পারে। এটা আমাকে আগে থাকতে বলতে হবে। লাস্টে ক্লোজের জন্য চাপাচাপি করতে হবে। এই যে বলেন চাপাচাপি, এই চাপাচাপিটা কিন্তু প্রেশার নয়, রিকোয়েস্টও নয়, তার মনের মধ্যে এমন কিছু ভয় ধরান, এমন কিছু কারণ তৈরি করুন, এমন কিছু ইন্সপিরেশন তৈরি করুন, এমন কিছু রেসপন্সিবিলিটি তৈরি করুন, ফিয়ার, ফোমো, গ্রিড বা গুড ফিলিং তৈরি করুন, যাতে করে তার নিজের মন থেকে চাপ আসে আজকেই করতে হবে, আজকেই করতে হবে, আজকেই করতে হবে। এইটা যদি আমরা নিজেরা না করি, অটোমেটিক হয় না। তাই আমরা শেষ মুহূর্তে প্রিমিয়াম বা পলিসির কথা বলতে ইতস্তত করি। এটা আপনি মানুন বা না মানুন, এটা যে ম্যাক্সিমাম এজেন্ট করে এটা বাস্তব সত্য। চিত্ত মাহাতো বাবু লিখেছেন, বেশিরভাগ ক্লায়েন্টদের বক্তব্য পরে এসো রিনুয়াল কালেকশন নিয়েও ভাটা পড়ছে, গ্রামীণ আর্থিক পরিস্থিতি খুবই খারাপ, 30 থেকে 40% রিনুয়াল কালেক্ট হচ্ছে। আমার ভরসা কৃষক, ছোট ব্যবসায়ী, পরিযায়ী শ্রমিক, ছোট ছোট গেঞ্জি প্রিন্টার্সের শ্রমিক, স্বনির্ভর দলের ব্যক্তি, আহ, আহ, সবজি বিক্রেতা, প্রাইভেট জব, টোটো চালক ইত্যাদি। এই পেশার ওপর ব্যক্তিদেরকে আকর্ষিত কি করে করব? দেখুন, পেশার ওপর আকর্ষণ হবে না। এ আপনাকে দুটো জিনিস বলবো, দেখুন এটা বাস্তব, এটা শুধু আপনার এই ছোট কাস্টমার, মানে ছোট বলতে লো ইনকাম কাস্টমার বলে আপনি যে ভাবছেন আপনার এরকম ভালো হচ্ছে, এমন নয় কিন্তু। বিগ ইনকামের কাস্টমারও এই সময়টা আমি এই নিয়ে একটা ক্লাস করেছিলাম, এই সময়টা এই বিগত 1-2 মাস 3 মাস এখন কিন্তু মার্কেটে এলআইসিতে মন্দা চলছে একটু, মানে এলআইসির প্রিমিয়াম দিতে চাইছে না, এলআইসি নতুন পলিসি করতে চাইছে না। কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছেন, যে সত্যিকারের এই যে আপনার 30 থেকে 40% মাত্র রিনুয়াল কালেক্ট হচ্ছে বলছেন, কথাটা আমি মানছি। তার মানে 100 জন রিনুয়াল দিত, তার মধ্যে 40 জন দিচ্ছে, বাকি 60 জন দিচ্ছে না। আচ্ছা, আপনি এটা লক্ষ্য করেছেন, প্রত্যেককে বলছি, যে মার্কেটেও কিন্তু একটু অবনমন হয়েছে, মার্কেটে সেই পরিমাণ কেনা বেচা কিন্তু সবজি দোকান, মানে সরি, মুদিখানা মনিহারিতেও হচ্ছে না, জামা কাপড়ের দোকানেও হচ্ছে না, এটা বাস্তব। কিন্তু সত্যিকারে কি 60% ডাউন হয়েছে, যেটা আমাদের রিনুয়ালে হয়েছে, যেটা চিত্তবাবু বলেছেন কথাটা কিন্তু বাস্তব। 60 বা 50% ডাউন। মার্কেটে কি তাই হয়েছে? বেড়াতে যাওয়া বন্ধ করে দিয়েছে, দীঘা যাওয়া বন্ধ করে দিয়েছে, শান্তিনিকেতন আসা বন্ধ করে দিয়েছে। অবাক হয়ে যাবেন, প্রতি বছরের থেকে সবচেয়ে বেশি এবছর ট্যুরিজম হচ্ছে, অন্তত আমি শান্তিনিকেতনে দেখতে পাচ্ছি। দীঘাতেও আমি রিপোর্ট নিয়ে দেখলাম। ইট ইজ নট দ্যাট দে আর নট স্পেন্ডিং মানি, দে আর স্পেন্ডিং মানি। কোনো কারণে এলআইসির প্রতি অনুরাগ কম হতে পারে, সেটা বড় প্রবলেম। এই প্রবলেমটা সলভ কে করবে? আপনাকেই করতে হবে। দুটো উপায়, একটা হচ্ছে তাদের কাছে আপনাকে যোগাযোগ বাড়াতে হবে, বারবার যেতে হবে, একই কথা অন্যভাবে বারবার বলতে হবে, আবার নতুন নতুন সেক্টরেও যেতে হবে। কিন্তু যদি ভাবেন মার্কেট চাইছে না, আমিও ঘরে বসে যাব, মার্কেটে হচ্ছে না বলে আমারও হবে না, তাহলে কিন্তু আপনি গড়পড়তা এজেন্ট, প্রত্যেককে বলছেন, এজেন্টের বাইরে কিছু করতে পারবেন না। আপনি যদি স্মার্ট এজেন্ট হন, আপনি যদি চ্যালেঞ্জার এজেন্ট হন, মার্কেট যখন খারাপ থাকে, বলা হয় একটা ইংলিশ কথা আছে, হোয়েন গোয়িং গেটস টাফ, দ্য টাফস গেট গোয়িং। যখন চলার পথ কঠিন হয়ে যায়, তখন শুধু তারাই চলতে পারে যারা নিজেরা মানসিকভাবে কঠিন। তাই আপনাকে কিন্তু মানসিকভাবে কঠিন হতে হবে। চাপাচাপি করলে পলিসির ওপর ইনভেস্ট হয়ে যাচ্ছে, চাপাচাপি করে ইনভেস্ট করবেন না। চাপাচাপির কথা কিন্তু একটু আগে আমি বলেছি, চাপাচাপির জন্য অন্য পদ্ধতিও ব্যবহার করতে হবে। তাকে ফোমো, আর্জেন্সি,
ইম্পর্টেন্স, এটা আরো বেটার বেটার করে দেখানোর জন্য নিত্য নতুন সুন্দর কথা আবিষ্কার করে বলুন। আমি বলছি না তাহলেই আপনার 100% রিনিউয়াল কালেকশন হয়ে যাবে, এইটুকু বলছি যে আপনার রিনিউয়াল কালেকশন অবশ্যই বাড়বে, বাড়বে। কারণ যে ব্যক্তিটা রিনিউয়াল দিচ্ছে না, সেই ব্যক্তিটা এটাও জানে যে দিচ্ছি না মানে এমন নয় যে আমার খুব লাভ হয়ে যাচ্ছে, দিচ্ছি না মানে আসলে আমার ক্ষতি হচ্ছে। কারণ এরপর যদি পলিসিটা বন্ধ হয়ে যায় আমার সারেন্ডার ভ্যালু কিন্তু খুব কমে যাবে। পলিসিটা বন্ধ হয়ে গেলে, ল্যাপস হয়ে গেলে আমার ডেথ ক্লেম হলেও আমি ডেথ ক্লেম পাবো না। এগুলো তারা জানে, কিন্তু খুব জোরালো ভাবে জানে না, বা জানলেও সেটা ভুলে যাচ্ছে, ভাবছে পরে ঠিক আছে চালু করে নেবো, না হলে না হবে, কি আর হবে। আপনি এই ফোমোটা দেখান, এই ফিয়ারটা দেখান, এই ফিয়ার দেখানোর আগে আগে ভালো দিকটা দেখান, পলিসিটা কেন করেছিল একবার স্মরণ করিয়ে দিন। আমরা অনেক সময় ভুলেই যাই যে আমরা সেটা কেন করেছি, যে উদ্দেশ্যে, যে কারণে, যে মোটিভেশনে করেছিল আপনার হয়তো মনে আছে, সেই মনে থাকাটা তাকে বলুন, নাহলে জেনারেল কারণ বলুন যে আপনি হয়তো এই কারণে করেছেন। ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য যেটা করেছেন সেটা বর্তমান পরিস্থিতিতে আপনার উচিত যে সেটাকে আপনার চালু রাখা। আপনি তাকে প্রশ্ন করুন যে স্যার, টাকা পয়সার সমস্যা কিন্তু সকলের রয়েছে এবং হচ্ছে বেশি, আমরা কোন জিনিস বন্ধ করছি আর কোন জিনিস বন্ধ করছি না সেটা দেখুন। আপনি সবচেয়ে ইম্পর্টেন্টটাকে আগে বন্ধ করে দেবেন না সবচেয়ে আনইম্পর্টেন্টটাকে আগে বন্ধ করবেন? আপনি নিজে ভেবে দেখুন যে আপনি কোনটাকে বন্ধ করতে চাইছেন, এলআইসিটাকে। আপনার কি মনে হয় যে এটা কম ইম্পর্টেন্ট? এটাই কিন্তু জীবনের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট, চোখের সামনে দেখতে পাচ্ছেন না বলে ভাবছেন। অথচ দেখবেন আমাদের এমন মিস্টেক হয় স্যার, বলবেন তাকে যে আমরা অনেক আনইম্পর্টেন্ট খরচ এখনো বন্ধ করিনি। আমরা এখনো অনেক আনইম্পর্টেন্ট, যখন দুর্যোগ হয়, যখন টাকার অভাব হয়, তখন মানুষের উচিত প্রথমে আনইম্পর্টেন্ট খরচ বন্ধ করা, নট ইম্পর্টেন্ট খরচ। যখন টাকার অভাব হয় তখন সুরক্ষাকে বন্ধ করতে নেই, তখন সুরক্ষাকে চালু রাখতে হয়। সঞ্চয়কে তখন বন্ধ করতে নেই, সঞ্চয়কে চালু রাখতে হয়। আপনি কথা সুন্দর করে বলুন যে 60% রিনিউ হচ্ছে না, তার মধ্যে আবার 10 to 20% আবার হবে। বাট তার সঙ্গে নতুন সেক্টরও খুঁজুন, যাদের মনে হয়, আমি আগের দিনই বলেছি, যাদের অন্তত এই সময় টাকার প্রবলেমটা হচ্ছে না। কিছু সেক্টর আছেই আছে যাদের এই সময়েও মার্কেট ভালো চলছে, আপনাকে সেটা ভাবতে হবে। সিজনটাকেও ভাবতে হবে, সামনের সিজন, এই সিজনটা কিন্তু বর্ষাকাল। বর্ষাকালে কাদের হাতে টাকা আসে, জুলাই মাসে কাদের হাতে টাকা আসে? এখন তো এআই হয়ে গেছে, আর আপনি তো এআই ব্যবহারও করেন। আপনি এআই কে বারবার প্রশ্ন করুন, একবার না একাধিক এআই কে প্রশ্ন করুন যে আমার এরিয়া হচ্ছে এরকম, আমার বাড়ি এখানে, আমার এরিয়া এরকম, আমার আমার বাড়ির থেকে আমার কাছাকাছি আমি 20 কিলোমিটারের মধ্যে কোন কোন এমন প্রফেশন আছে যাদের এই জুন জুলাই মাসে টাকার ইনকাম বাড়ে, যাদের স্টেবল ইনকাম। এটা প্রশ্ন করার পরে তাদেরকে আমি পাবো কোথায়, তাদের কাছে যাব কিভাবে, প্রশ্ন কি করে করব, অ্যাপ্রোচ কি করে করব, নানান প্রশ্ন আপনি এআই থেকে করুন। দেখবেন এআই থেকে কিছু না কিছু আইডিয়া পাবেন, সবটা পাবেন না। অনেক কিছু লিখবে, আপনি সবগুলো পাবেন না, ব্যবহার করতে পারবেন না। দুটো একটা তিনটে পয়েন্টও পাবেন যেটা আপনি ইউজ করুন। সো ইউ ডু ইট। বাট এবার যেটা আমি বলছিলাম, আবার চলে আসি ক্লোজিং এর ভয় কাটানোর উপায়। ক্লোজিং এ আমরা কি সত্যি ভয় পাই? ইয়েস, ভয় পাই। এই যেমন একটু আগে আমরা দেখলাম, এই যে চিত্তবাবু লিখলেন, চাপাচাপি করলে পলিসির ওপর ইনভেস্ট হয়ে যাচ্ছে, এটাও কিন্তু একটা প্রবলেম। যে রিনুয়ালে যদি আমরা চাপাচাপি করি তাহলে আমাদেরকে প্রিমিয়াম দিতে হচ্ছে নিজেরা। পলিসি, নতুন পলিসির ক্ষেত্রে এটা একই প্রবলেম, যে আমরা যদি তাকে বলি আজকেই পলিসিটা করুন, তখন আমাদেরকে ইনভেস্ট করতে হচ্ছে। দেখুন এই চাপাচাপির ব্যাপারটাই কিন্তু সূক্ষ্মতা রয়েছে। আপনি চাপাচাপিটা কোন দিক দিয়ে করবেন? আপনি যদি বেগিং করেন, আপনি যদি রিকোয়েস্ট করেন, আপনি যদি এমন দেখান যে আমার জন্যই আপনি পলিসিটা করুন, আপনি পলিসিটা না করলে আমার অবস্থা কি হবে আপনি বুঝতে পারছেন না, তাহলে কিন্তু আপনাকে ইনভেস্ট করতে বলবেন। কিন্তু আপনি যদি ফোকাসটাকে তার দিকে ঘোরাতে পারেন প্রথম থেকে, যে আপনি পলিসিটা না করলে আপনার কি ক্ষতি হবে আপনি বুঝুন, এর ওপর যদি ফোকাস করতে পারেন, এইটুকু পার্থক্য। কিন্তু আপনি হয়তো বলবেন স্যার এটা তো এতক্ষণ ধরে তাই বলছিলাম যে ওনারই ক্ষতি হবে। না, আপনি বলছিলেন বটে, কিন্তু এখনো পর্যন্ত আপনি দেখেছেন সেটা কেন ভালো, কেন ইম্পর্টেন্ট। কিন্তু এলআইসি না করলে এক্সাক্ট তার কি ক্ষতি হবে, ক্ষতিটা কতটা বড়, সেটাকে আরো এমফাসাইজ করুন। এবং পাশাপাশি এটাও বলুন, স্যার আপনি করলে আমার যেমন অবশ্যই একটা পলিসি বাড়বে, আমার একটু হলেও আমার প্রফেশনে হেল্প হবে, তেমনি আমার ক্ষেত্রে একটা সুবিধা কি জানেন? আমি প্রতিদিন 8টা 10টা ব্যক্তির কাছে যাই, কেউ না কেউ করে। যে করে আমার তার আমার প্রফেশনে তাতে হেল্প হয়, যে করে না তার কিন্তু ভবিষ্যতে সুরক্ষা থেকে সে বঞ্চিত থাকে।
তাই পলিসি করলে যেমন আমারও লাভ আপনারও লাভ, পলিসি না করলে আমার ক্ষতিটা আমি অন্য জায়গা থেকে পূরণ করতে পারবো, সেই সুযোগ আমার আছে যদি আমার ক্ষতি বলেন। কিন্তু আপনারটা আপনারই। আপনি যদি আজকে পলিসি না করেন, যদি মনে করেন এতে আমার কোনো ক্ষতি হবে না, তাহলে তো আমি আর কিছু বলবো না। কিন্তু যদি আপনি ফিল করেন স্যার যে কিছু হলেও আপনি পিছিয়ে যাচ্ছেন, কিছু হলেও আপনি আপনি এই মাসে আমারও এই পলিসি করে দিন, পরের মাসে বেতন পেয়ে গেলে দিয়ে দেব। দেখুন, এটা ডিপেন্ড করছে, এটা এটা সার্বজনিক সত্য নয়। যদি এটা করে, এটা সার্বজনিক সত্য নয়, এটা একটা প্রবলেম, একাধিক প্রবলেম হতেই পারে। এক্ষেত্রে দেখুন, আপনি কার কাছে যাচ্ছেন, তার সঙ্গে সম্পর্ক কি, তিনি সত্যি পরের মাসে বেতন পেলে দেবেন কিনা। যদি আপনি দেখেন যে 90%, 95% চান্স আছে পরের মাসে বেতন পেলে দেবে, তাহলে আপনি প্রথমে ছোট প্রিমিয়াম দিয়ে শুরু করুন। আপনি তার প্রিমিয়াম ইয়ারলিতে কনভার্ট না করে আপনি সেই পলিসিগুলো আপনি কোয়ার্টারলিতে করুন, যাতে করে ছোট প্রিমিয়ামটা দিতে হয়। দরকারে আপনার এমডিআরটির ক্ষেত্রে একটু সমস্যা হবে বটে, বাট আপনি এটা করতে পারেন, আপনি একটা ব্যাকডেট করুন, এপ্রিল মাসে ব্যাকডেট করে কোয়ার্টারলি, এপ্রিলে করলেও এখনো দুটো দিতে হবে না, হয়তো একটাই দিলে হয়ে যাবে। এপ্রিল মাসে ব্যাকডেট করে আপনি কোয়ার্টারলি করে দিন, তাতে করে আপনি এপ্রিলের এই বছর আপনি তিনটে পেয়ে যাবেন এই এই মানে ডিসেম্বরের মধ্যে। যদি দেখেন 95% চান্স যে ও পলিসির টাকা দিয়ে দেবে, তাহলে আপনি করে দিন। দরকারে আপনি একটা চেক তার থেকে লিখে নিন আপনার নিজের নামে, যে ঠিক আছে আপনার পরের মাসে বেতনের ডেটের দিন আমি এই চেকটা উইথড্র করে নেবো, মানে আমি ব্যাংকে জমা দিয়ে তুলে নেবো, আমার আসতেও হবে না, আপনাকে পাঠাতেও হবে না, একটা চেক দিয়ে দিন। আপনি এইভাবেও করতে পারেন। আর বাকি তো আমি বললাম যে আপনি যদি তাকে তার গুরুত্বটাকে, তার ক্ষমতাকে দেখাতে পারেন, দেন অনেক ক্ষেত্রেই এই ইনভেস্টমেন্ট করার প্রয়োজনটা আসবে না। তারপরেও বলেছি যে যারা ইনভেস্টমেন্ট নিজেরা করতে পারবে সেই কাস্টমার গুলোকে খুঁজে বের করাও কিন্তু আমাদের দায়িত্ব। ওকে। আরেকটা জিনিস করতে পারেন, যদি এটাই প্রবলেম থাকে, আপনি প্রি অ্যাপ্রোচ করুন, সরি, প্রি প্রিপন মানে সরি, একটা প্রসেস করতে পারেন। একটা ব্যক্তিকে আপনি পলিসি বুঝিয়ে এলেন, তাকে বললেন ঠিক আছে আপনি তো পরের মাসে দেবেন, একটা কাজ করুন, আপনার জন্য আমি 1 মাস খাটবো দরকারে। আপনি যদি স্যালারিড এমপ্লয় হন, তাহলে আমি পরের মাসে টাকাটা নেব, আমি প্রপোজাল টোপোজাল এভরিথিং রেডি করে আমি একদম জমার মতো করে রেখে দেবো, টাকাটা পাবো সেই দিনই আপনাকে পলিসিটা করিয়ে দেবো। আর যদি তিনি দোকানদার হন বা ব্যবসায়ী হন, তাকে বলবেন আপনার জন্য আমি একটু খাটবো, আপনার সঞ্চয়ের অভ্যাস তৈরি করার জন্য। আমি প্রতি সপ্তাহে আপনার কাছে আসবো, প্রতি সপ্তাহে 1,000 টাকা করে কি 5,000 টাকা করে, যেমন প্রিমিয়াম হবে, আমি নিয়ে যাব আপনার থেকে। নিয়ে যাওয়ার পর যাই আপনার 4 সপ্তাহ কমপ্লিট হয়ে যাবে, তখনই আমি পলিসিটা করে দেবো। এবার প্রথম মাসে আপনাকে টাকাটা এমন নিতে হবে যেন একটা কোয়ার্টারের প্রিমিয়াম হয়েছে। এরপর থেকে আপনি চালু করুন। আমি আপনার সঞ্চয়টাকে শুরু করাতে চাইছি। এরকম বিভিন্ন ভাবে আপনাকে কৌশল অবলম্বন করতে হবে। এবার চলুন প্রশ্ন করার কৌশল। এই যে যেটা বলছিলাম যে ক্লোজিং এর ভয়টাকে কাটাবার জন্য কি করতে হবে, প্রশ্ন করার কৌশল। এই প্রশ্ন করার কৌশলে ইফ দেন টেকনিকটা কিন্তু বারবার ক্লোজের সময়, এই ক্লোজ টেকনিকটাকে ব্যবহার করলেও কিন্তু ওই প্রবলেমটা কেটে যাবে। ওই যে আমি পরে টাকা দিয়ে দেবো তুমি এখন করে দাও, এটাও কেটে যাবে। ইফ দেন টেকনিক যদি এমন হয়, তাহলে কি হবে, এটা হচ্ছে ইফ দেন। যেমন যদি আমি এমন একটি প্ল্যান দেখাতে পারি যেখানে আপনার সন্তানের পড়াশোনার খরচ নিশ্চিত হবে এবং আপনার সুরক্ষাও থাকবে, তবে কি আপনি বিস্তারিত, এটা একটু ভুল হয়েছে, এইটা না, ইফ দেনটাকে এখানে ভুলভাবে দেওয়া হয়েছে। তো ইফ দেনটাকে আপনি বলবেন স্যার, যদি আপনি এখন পলিসিটা না করেন, যদি আপনি 6 মাস পরে করেন, তাহলে আপনি একটা সাশ্রয় পাচ্ছেন যে এখন আপনাকে ভারটা নিতে হচ্ছে না, কিন্তু 3টে বা 4টে অসুবিধা মুখেও আপনি পড়ে যাচ্ছেন। প্রথম অসুবিধা, কোনো কারণে আপনার এজটা যদি 1 বছর হিসাবে বেড়ে যায়, তাহলে কিন্তু সারা জীবন আপনাকে একটু করে বেশি প্রিমিয়াম দিতে হবে। 2 নাম্বার, যদি কোনো কারণে মাঝখানে, ঈশ্বর না করুন, যে ব্যক্তি পরে করবেন বলেন, যদি তার হঠাৎ কোনো অসুখ করে যায়, তাহলে পলিসি হয় কিন্তু এক্সট্রা প্রিমিয়াম দিতে হয়, বা অনেক সময় পলিসিও দেরি করে করতে হয়। যদি মাঝখানে এই প্ল্যানটা বন্ধ হয়ে যায়, তাহলে এই প্ল্যানটা আর পাবেন না, এত সুন্দর প্ল্যান, এর সেকেন্ড অপশন আবার আসবে নতুন করে, তখন প্রিমিয়াম বেড়ে যেতে পারে। আর স্যার আরেকটা যদি, তো আমি বলবোই না, মানে বলতে আমার ইচ্ছা করছে না, তবু আমাকে বলতে হয়, অনেক মানুষ আছেন যারা পরে করব পরে করব করে এমন সময় আসে
তার সাথে আর আমাদের কথাই হওয়ার সুযোগ হয় না। তিনি পৃথিবী ছেড়ে সবকিছু ছেড়ে চলে গেছেন। তখন তার বিধবা ওয়াইফ আমাদেরকে বলে, যে সেই সময় যদি করতো। আমি বিধবার ভবিষ্যৎ কথা বলবো না, আমি শুধু এটা বলবো যে কারণে বীমা করা। একটা কারণ ম্যাচুরিটি, আর একটা কারণ সিকিউরিটি। সিকিউরিটি কখনোই পরে ফেলে রাখতে নেই। আপনি বাড়ির তালা কোনোদিনই পরে লাগাবো বলবেন না, আপনি সঠিক সময়ে লাগাবেন, প্রতিদিন লাগাবেন। আপনি যে কোনো সুরক্ষা ব্যবস্থা সবসময় আগে করেন, এলআইসিও সবসময় আগে করা দরকার। ভয়ের মোকাবিলা, এজেন্ট যখন বোঝাচ্ছে তখন পলিসি বিক্রি মানে কিছু চাপিয়ে দেয়া এইটা নয়, এটা তাকে কিন্তু বলুন। আমাদের নিজেকে বলুন আগে। আমাদের অনেকে অনেক সময় মনে হয় আমি বোধহয় তাকে চাপিয়ে দিচ্ছি, আমি বোধহয় তার বোধহয় টাকা চুরি করে নিচ্ছি, আমি বোধহয় তার পকেটে হাত দিই না। আসলে আপনি তার মঙ্গল করছেন, তার ভালো করছেন, এই ফিলিংসটা নিজেকে ঠিক করুন যে ইয়েস, পলিসি করলে আমি তার কোনো ক্ষতি করছি না। সেই যদি মিউচুয়াল ফান্ডে বেশিও পেতো সেখানে অনেক প্রবলেমও ছিল। আমি তার ভালো করছি, ভালো করছি, ভালো করছি, উপকারী করছি, এটা যতবার ভাববেন না ততবার আপনার মন থেকে এটা কেটে যাবে যে আমি চাপিয়ে দিচ্ছি। আপনি যদি ভাবেন আমি চাপিয়ে দিচ্ছি, তাহলে আপনার মনোবল কমে যাবে, কথার জোর কমে যাবে, আপনার পাওয়ার কমে যাবে। তাই একটা বড় বিপর্যয় থেকে পরিবারকে আমি বাঁচাচ্ছি যখন তারা এটা মনে করবে যেটা সেবার কাজ, তখন বিক্রয়ের জড়তা কাটবে। এটাকে আপনি যতই অস্বীকার করুন, আমি খুব ভালোভাবে জানি যে কাজে আপনার মনে হবে লোককে আমি বোধহয় চাপাচ্ছি, সেই কাজ আপনি জোর দিয়ে করতে পারবেন না। আর যে কাজে আপনার মনে হবে লোকের আমি উপকার করছি, সেই কাজ আপনি জোরালো ভাবে করতে পারবেন। আপনি কাউকে যখন আপনি ব্লাড ডোনেশন ক্যাম্পের জন্য চাঁদা চাইতে যাচ্ছেন, তখন আপনি জোর দিয়ে বলতে পারছেন দাদা 10টা টাকা দিন, দাদা 100টা টাকা দিন, দাদা 200টা টাকা দিন। কেন? আপনার সবসময় মাথায় থাকছে যে আমি এটা সমাজের উপকার করতে যাচ্ছি। আপনি যখন কোনো ব্যক্তি ওষুধ কিনে দিচ্ছেন, সেই ব্যক্তি বলছেন দাদা পয়সা খরচ করুন, ওষুধ কিনুন, কারণ আপনি তো ওষুধ না খেলে আপনি শরীর খারাপ হয়ে যাবে, তখন কিন্তু আপনি তাকে জোর দিয়ে বলতে পারছেন ওষুধ কিনুন, ডাক্তার দেখান। কেন? তখন আপনার মনে হচ্ছে ভালো করছি। এলআইসি যখন বিক্রি করছেন, তখন যদি আপনার মনে হয় আমি চাপিয়ে দিচ্ছি, আপনি কিছুতেই জোর দিতে পারবেন না। জোর না দিতে পারলে পলিসির ক্লোজ করতে পারবেন না। এবার তিনটে আমি কমিউনিকেশন স্টাইলের কথা বলবো। একটা হচ্ছে 9 দিন পর্যন্ত ছোট ছোট ভয়েস নোট বা মেসেজ তাদেরকে পাঠান। আপনি কয়েকটা অন্তত, যে 80টা কাস্টমারের কাছে যেতে বলেছি, আপনি অন্তত 50টা ক্লায়েন্ট বাছুন, তাদের তাদেরকে প্রত্যেককে প্রতিদিন একটা করে ভয়েস নোট পাঠান। এখন ভয়েস নোট করা খুব সহজ, মোবাইলে জাস্ট ভয়েস রেকর্ডিং করে পাঠিয়ে দেবেন। আবার যেটা রেকর্ডিং করবেন ওটাই আপনি কোপাইলট বা জেমিনাই থেকে আপনি মেসেজ তৈরি করে নিন। ওই 50টা লোককে রোজ পাঠান। প্রতিদিন একটা পারপাস ঠিক করুন যে কাকে কোন পারপাসে পাঠাবো, সে তার উপর বিভিন্ন ভয়েস নোট এবং মেসেজ পাঠান। এতে ক্লায়েন্টের এজেন্টের প্রতি বিশ্বাস বাড়ে। আপনি ভাববেন না এটা বিরক্ত হবে, ছোট ছোট ভয়েস নোটে কিচ্ছু বিরক্ত হয় না, বরং বিশ্বাস বাড়ে। আর কুইক ক্যালকুলেটর, ক্লায়েন্টের সামনে দ্রুত ক্যালকুলেশন করে তাদের বর্তমান গ্যাপ দেখান। মানুষ যখন নিজের লস চোখের সামনে দেখে, তখন দ্রুত লস বা গ্যাপটা কি, গ্যাপই তো আমরা তৈরি করতে যাই ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এ। আপনার কি আছে, কি দরকার, মাঝখানে কত গ্যাপ। সন্তানের দরকার এত, আছে এত, গ্যাপ এই। আপনি চলে যাওয়ার পর দরকার এত, আছে এত, গ্যাপ এই। আপনার বৃদ্ধ বয়সের জন্য দরকার এত, আছে এত, গ্যাপ এই। এই কুইক গ্যাপ, এটা আপনি বিভিন্ন মানুষকে রাস্তাঘাটেও দেখাতে পারেন। ক্যালকুলেটর টিপুন, কয়েকটা ফর্মুলা ব্যবহার করুন, গ্যাপ ফাইন্ডিং করুন। আর যখন প্রেজেন্টেশন করবেন তখন এই কুইক গ্যাপ দেখান। নিজের লস নিজের চোখের সামনে দেখতে পারবে। এবং হিউম্যান লাইফ ভ্যালু, বিশেষ করে HLV, যারা ধনী ব্যক্তি তাদেরকে HLV-র গ্যাপ দেখান। আপনি বলুন স্যার আপনি আগামী 30 বছর কাজ করবেন, এই 30 বছরে আপনি যদি এখনই বছরে 15 লাখ টাকা ইনকাম করেন, 5 বছর পর প্রতি বছর 30 লাখ করে ইনকাম করবেন, 10 বছর পর আপনি 60 লাখ ইনকাম করবেন, কারণ আপনার 20% করে প্রতি বছর উন্নয়ন হচ্ছে, তাহলে ডাবল ডাবল হতে থাকবে। একবার ভাবুন তো, মাত্র 15 বছর পরে গিয়ে আপনার দেখা যাচ্ছে যে 30 লাখ করে অ্যাভারেজ ইনকাম। ভাবুন তো, 15 বছরে যদি আপনার 30 লাখ করে অ্যাভারেজ ইনকাম হয় পার ইয়ার, তাহলে 15 × 30 মানে 1.5 কোটি টাকা ইনকাম
তাই তো হচ্ছে 1.5 কোটি টাকা ইনকাম শুধুমাত্র আপনি এই 15 বছরে করছেন, আর তার পরের 15 বছরে আবার 3 থেকে 4 কোটি, ওটা হিসাব করবেন যে কত হবে। মোট আপনি প্রায় 6 কোটি টাকা ইনকাম করছেন। এই 6 কোটির মধ্যে যদি 2-3 কোটিও আপনি সংসারে খরচ করে ফেলেন, আগামী 3 কোটি টাকা কিন্তু আপনার সম্পদ হতে চলেছে। কিন্তু যে ব্যক্তিটা সঞ্চয় করবে, সেই ব্যক্তিটারই যদি কিছু হয়ে যায়, যাদের জন্য সম্পদ করছিল পরিবার, যতটা তাকে ধনী করতে পারতো, পরিবারকে যতটা সুখী করতে পারতো, পরবর্তী প্রজন্মকে যতটা দিয়ে যেতে পারতো, সে কি দিয়ে যেতে পারছে? একটা গ্যাপ কিন্তু থাকছে। এই গ্যাপটা আপনি একটা 1 কোটি টাকার পলিসিও যদি করেন, সেখানে অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে 2 কোটি টাকা অন্তত আপনার পরিবারকে একটা গ্যাপ পূরণ করে দিলেন। ভবিষ্যতে আবার 1 কোটি করবেন, বাট এখন 1 কোটি লিমিট অ্যাক্সিডেন্টে, আর নর্মালে 1 কোটি লিমিট নয়। আপনার যদি ক্যাপাসিটি থাকে, আপনার ইনকাম ট্যাক্স ফাইল ভালো থাকে, আমি করে দেবো। আপনি এটা বলুন। স্টোরি টেলিং, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তথ্যের চেয়ে বেশি ভালো হচ্ছে বাস্তব অভিজ্ঞতার গল্প বলুন। যদি আপনি বাস্তব অভিজ্ঞতার গল্প বলেন, তাহলে পলিসি বিক্রয় অনেক অনেক সহজ হয়ে যাবে। এবার আমি অ্যাকশন প্ল্যানের কথা বলবো, যে যদি কিছু অ্যাকশন প্ল্যান দেওয়া যায়। যাক, এটা আমি আর দিচ্ছি না, এটা একটু জটিল। আশা রাখি আপনারা প্রত্যেকে মোটিভেটেড রয়েছেন, আইডিয়া পেয়েছেন, এবং কাল থেকে কাজের টার্গেট পেয়েছেন। টার্গেট অনুসারে কাজ করুন, এগিয়ে চলুন। আমি আপনাদের প্রত্যেকের মাইক্রোফোন অন করে দেওয়ার পারমিশন করে দিচ্ছি। আপনারা আমার সাথে গলা মিলিয়ে 3 বার বলবেন, আমি হবই এমডিআরটি। হতেই হবে আপনাকে। আমি হবই এমডিআরটি। আমি আমি হবই হবই এমডিআর। এমডিআর। আমি হবই এমডিআরটি। আমি হবই আমি এমডিআর। হবই এমডিআরটি। আমি হবই এলআইসি এমডিআর। জিন্দাবাদ। জয় হিন্দ। এলআইসি শুভরাত্রি। জিন্দাবাদ। জিন্দাবাদ, জয় হিন্দ। জয় হিন্দ।